আচ্ছা দেখো, তো প্রথমে আমরা যেটা শুরু করব সেটা সমান্তরাল একক ভেক্টর দিয়ে। ফুল ক্লাসটা করার চেষ্টা করবে, কারণ আমরা পুরোটাই শেষ করার চেষ্টা করব আজকে। তো দেখো, আমাদের এখানে প্রথমে দেওয়া আছে সমান্তরাল একক ভেক্টর। মূলত হচ্ছে সমান্তরাল একক ভেক্টর বলতে আমরা একটা ভেক্টরকে বোঝাচ্ছি। হ্যাঁ, একটা ভেক্টরকে বোঝাচ্ছি। দেখো তাহলে সমান্তরাল একক ভেক্টরটা কি। এর আগে আমরা একটু দেখে আসি যে অবস্থান ভেক্টরটা। তো এখানে আর হচ্ছে, দেখো আর হচ্ছে একটা অবস্থান ভেক্টর, এইখানে আর হচ্ছে একটা অবস্থান ভেক্টর। আর অবস্থান ভেক্টর বলতে কি বুঝি আমরা? যে ভেক্টর দ্বারা কোনো কিছু নির্দেশ করা হয়, যে ভেক্টর দ্বারা কোনো কিছুকে আইডেন্টিফাই করা হয়, নির্দেশ করা হয়, সেটা হচ্ছে কি অবস্থান ভেক্টর। বা যে ভেক্টর দ্বারা কোনো কিছুকে বর্ণনা করি, কোনো বস্তুকে বর্ণনা করি বা অবস্থান নির্দেশ করা যায়, তাকে বলি আমরা অবস্থান ভেক্টর। এখন এই অবস্থান ভেক্টরটা দেখো দ্বিমাত্রিক অবস্থানেও থাকতে পারে, আবার সেটা ত্রিমাত্রিক অবস্থানেও থাকতে পারে। যেমন ধরো একটা x এবং y টু ডাইমেনশন, এটা কি আছে? টু ডাইমেনশন। তো এই ক্ষেত্রে আর হচ্ছে কি টু ডাইমেনশনাল একটা স্পেসে আছে, অর্থাৎ সমতলে আছে। এই ক্ষেত্রে আমরা যদি এই অবস্থান ভেক্টরটাকে প্রকাশ করে, দেখো আমরা জানি x অক্ষ বরাবর যেটা থাকে সেটা হচ্ছে একক ভেক্টর। এখানে এটাকে বলি আমরা আয়ত একক ভেক্টর। আর y অক্ষ বরাবর যেটা থাকে সেটা হচ্ছে j। তাহলে এই ভেক্টরটাকে আমি এই ভেক্টরটাকে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে এই অবস্থান ভেক্টরটাকে আমরা লিখতে পারি xi প্লাস হচ্ছে yj। আচ্ছা, এখন বলতে পারো যে এগুলো কি? দেখো এইগুলোকে বলি আমরা এই অবস্থান ভেক্টরের দুইটা উপাংশ। এর মানে হচ্ছে এইখানে আমি তোমাদের লব্ধি ভেক্টর পড়িয়েছি। তো লব্ধি ভেক্টর নেই, এই অবস্থান ভেক্টরটা যদি একটা মূল ভেক্টর হয়, তাহলে এই ভেক্টরের একটা অংশ আছে x অক্ষ বরাবর ক্রিয়া করছে, আরেকটা অংশ তার y অক্ষ বরাবর ক্রিয়া করছে। তাহলে এই x ক্যাপ অফ i এবং y ক্যাপ অফ j, এই x ক্যাপ অফ i হচ্ছে x অক্ষের উপাংশ, x অক্ষের উপাংশ বা অংশ, x অক্ষের উপাংশ বা অংশ। আর y ক্যাপ অফ j এটা হচ্ছে y অক্ষের উপাংশ। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে x অক্ষের উপাংশ আর এটা হচ্ছে y অক্ষের উপাংশ। আবার এই ক্ষেত্রে আরেকটা উল্লেখ্য যে x অক্ষের এই যে x হচ্ছে কি x অক্ষের মান, আর y হচ্ছে কি y অক্ষের যে মান। ঠিক আছে? x অক্ষ বরাবর যে মানটা আছে সেটা হচ্ছে ওই উপাংশের মান হচ্ছে x, আর y অক্ষ বরাবর যে উপাংশ আছে তার মান হচ্ছে y। তাহলে উপাংশ হচ্ছে, কেন বলতেছি দেখো, মান হচ্ছে একটা স্কেলার অংশ, মান হচ্ছে একটা স্কেলার ফাংশন। বাট আমি উপাংশ বলছি, উপাংশ হচ্ছে ভেক্টর, একটা ভেক্টর। যেহেতু একটা ভেক্টর, তাহলে এই জন্য কিন্তু আমরা y ক্যাপ অফ j এটি হচ্ছে একটা উপাংশ, x ক্যাপ অফ y এটা হচ্ছে একটা উপাংশ। তাহলে এইটা হচ্ছে তোমার দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা অবস্থান ভেক্টর। দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা কেন? কারণ হচ্ছে এইখানে কোন একটা বস্তু যদি আমি স্থাপন করি বা তুমি যদি এখানে দাঁড়িয়ে থাকো, তাহলে তোমার অবস্থানটা নির্ধারণ করার জন্য আমার দুইটা মাত্রা প্রয়োজন, দুইটা মাত্রা প্রয়োজন। দুইটা মাত্রা দিয়ে প্রকাশ করছি, এই জন্য বলছি আমরা টু ডাইমেনশনাল বা দ্বিমাত্রিক, টু ডাইমেনশনাল বা দ্বিমাত্রিক বলছি। কেন? দেখো যে x অক্ষ থেকে এটা কত দূরে আছে, x অক্ষ থেকে যে দূরে আছে সেটাকে বলি আমরা y, আর y অক্ষ থেকে এই বিন্দুটা যত দূরে আছে সেটাকে বলছি আমরা x। তাহলে এইটা মিলেই হচ্ছে এই আমাদের অবস্থান ভেক্টরটা। এখন এই অবস্থান ভেক্টরের সমান্তরাল একক ভেক্টরটা হচ্ছে তোমার সমান্তরাল একক ভেক্টর। যদি আমরা বলি সেটা কি কেমন হবে দেখো। তো সমান্তরাল একক ভেক্টর হচ্ছে মূলত একটা একক ভেক্টর। তাহলে সমান্তরাল একক ভেক্টর হচ্ছে ভেক্টর ডিভাইডেড বাই হচ্ছে ওই ভেক্টরের মান। এটা মাথায় রাখবো, ভেক্টর ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান, বাস আর কিছু না, ওই ভেক্টরের মান। তাহলে একটু ভালো করে দেখো, যে কোনো ভেক্টর, এটা হচ্ছে ভেক্টর, ভেক্টরটা হচ্ছে এটা। আমি কি লিখবো এখানে? xi প্লাস হচ্ছে yj, এটা হচ্ছে ভেক্টরটা। আর এই ভেক্টরের মান হচ্ছে, যেহেতু দেখো উপাংশ, এটা কি একটা উপাংশ। এখন চিন্তা করে দেখো, x অক্ষ আর y অক্ষের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাই না? মধ্যবর্তী কোণ কত আছে? ধরো থিটা ইকুয়াল কত ডিগ্রি আছে? 90 ডিগ্রি। তোমরা সমান্তরাল সূত্র যদি অ্যাপ্লাই করো, আলফা ইকুয়াল কত আছে? 90 ডিগ্রি কোণে আছে। যেহেতু 90 ডিগ্রি কোণে আছে, তাহলে তাদের লব্ধিটা কত আসবে? এদের এই ভেক্টরের মান যেটা আসবে সেটা হচ্ছে, সেটা কত আসবে? r is equal to x square plus y square, সমান্তরাল সূত্র ব্যবহার করে। হ্যাঁ, x square plus y square। তাহলে তোমরা কি বসায় দেবে এখানে? তাহলে বসায় দেবে হচ্ছে root over x square plus হচ্ছে y square। তাহলে এইটাই হচ্ছে আমার এই যে, তাহলে এইটুকু হচ্ছে আমার কি একটা সমান্তরাল একক ভেক্টর। এটা হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় সমান্তরাল একক ভেক্টর। সবাই কি বুঝতে পারছো? তাহলে এইটা হচ্ছে কিসের জন্য আমাদের, যে সমান্তরাল একক ভেক্টর কোন ক্ষেত্রে আসবে? সমান্তরাল একক ভেক্টরটা আসবে তোমার দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়। তো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যে সমান্তরাল একক ভেক্টর আছে সেটা আমরা বের করতে পারবো এভাবে। তো যদি দ্বিমাত্রিকটা বোঝো, তাহলে এখন আমরা ত্রিমাত্রিকটা দেখে ফেলি। দ্বিমাত্রিকটা বুঝলে আমরা এখন ত্রিমাত্রিকটা দেখব।
আচ্ছা, যারা দ্বিমাত্রিকটা বুঝছো দেখো, এখন আমরা ত্রিমাত্রিকটা দেখাচ্ছি। অবশ্যই তোমরা একটু আমার কাছে একটু বলবা, না বুঝলে অবশ্যই আমাকে একটু একটা শেয়ার করবা যে কোথায় বুঝো নাই বা কোথাও সমস্যা হচ্ছে কিনা। সবাই কি বুঝতে পারছো? স্যার ওইখানে প্লাস মাইনাস ইউজ করবেন, করা হবে না, আমরা এখানে এইটার ক্ষেত্রে প্লাস মাইনাস ইউজ করব না, কারণ এই ভেক্টর সমান্তরাল একক ভেক্টরের মধ্যে ডিফারেন্স আছে। আমি আরেকটা দেখাবো তোমাদের, এইটা সেই সমান্তরাল একক ভেক্টর না, ঠিক আছে? ওইটা হচ্ছে লম্ব দিকে সমান্তরাল একক ভেক্টর, একটা হচ্ছে শুধু সমান্তরাল একক ভেক্টর, আরেকটা হচ্ছে লম্ব দিকে। যদি লম্ব দিকে বলতো তাহলে আমি এখানে প্লাস মাইনাস ইউজ করতে পারবো। আচ্ছা সেটা দেখি। এখন দেখো, এখন আমরা যেটা আসবে একইভাবে সমান্তরাল একক ভেক্টরটা বের করবো আমরা এখন ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়। দেখো তো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এইটাও একটা অবস্থান ভেক্টর, আগেটা ছিল 2D আর এখন আছে কি 3D। 3D বলতে কি তিনটা অক্ষের সাপেক্ষে কোন একটা বস্তুর অবস্থান তুমি নির্দেশ করছো। যদি কোন তিনটা অক্ষের সাপেক্ষে বা তিনটা মাত্রার সাপেক্ষে কোনো ভেক্টর বা কোন ভেক্টর অবস্থান নির্ণয় করা যায়, তখন সেই ভেক্টরকে বলি যে ভেক্টরের সাপেক্ষে, হ্যাঁ, যখন তিনটা মাত্রার যে এখানে কিন্তু আমার দুইটা বিষয়, একটা হচ্ছে ভেক্টর, যে ভেক্টরের সাপেক্ষে আমি কোনো কিছু আইডেন্টিফাই করছি, নির্দেশ করছি, সেটা হচ্ছে অবস্থান ভেক্টর। এবং এই অবস্থান ভেক্টরটা যতগুলি মাত্রার সাপেক্ষে বর্ণনা করতে পারছি সেটা হচ্ছে তার ত্রুটি, মানে তার হচ্ছে মেইন মাত্রাগুলি আসবে এবং সেই অনুযায়ী তার উপাংশগুলি বিভক্ত হবে। তো দেখো এইখানে অবস্থান ভেক্টর, এই অবস্থান ভেক্টর x y z দেখা যাচ্ছে এখানে তিনটা স্থানাঙ্ক দেয়া আছে। তাহলে এই অবস্থান ভেক্টরটাকে আমি বলবো r অবস্থান ভেক্টর ক্যাপ অফ r হচ্ছে দেখো x i প্লাস হচ্ছে y j প্লাস হচ্ছে z k তাহলে এটা হচ্ছে আমার একটা অবস্থান ভেক্টর। তো এটা যদি অবস্থান ভেক্টর হয়, ঠিক আগের মতো করে এখানে মনে রাখবা যে তিনটা ভেক্টর, ঠিক আছে, এর উপাংশগুলি প্রত্যেকটা উপাংশ এরকম ভাবে আছে। একটু ভালো করে দেখো, প্রত্যেকটা উপাংশ 90 ডিগ্রি কোণে আছে, ঠিক এরকম ভাবে। আমি একটু ভালো করে দেখো, এটা 90 ডিগ্রি কোণে আছে, এটা 90 ডিগ্রি কোণে, যেমন এই দুইটা পরস্পরকে আমি কিভাবে রেখেছি 90 ডিগ্রি কোণে, ঠিক এই দুইটার সাথে এখন দেখো এইটাও রাখছি কিভাবে 90 ডিগ্রি কোণে। তাহলে চিন্তা করো x y এবং z অক্ষ, এই তিনটা অক্ষই পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে আছে। যদি তিনটা অক্ষই পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে থাকে, তাহলে লব্ধি কিন্তু আগের মতোই আসবে। রুট ওভার কত আসবে এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। এই r ভেক্টরের মান, এটা হচ্ছে কি r ভেক্টরের মান। তাহলে এটা হচ্ছে অবস্থান ভেক্টর আর এটা হচ্ছে অবস্থান ভেক্টরের মান, অবস্থান ভেক্টর আর এটা হচ্ছে কি অবস্থান ভেক্টরের মান। আবার বলছি এগুলো কিন্তু সামান্তরিক সূত্র ব্যবহার করে এনেছি। আর এই ক্ষেত্রে এটা x অক্ষের উপাংশ, এটা হচ্ছে y অক্ষের উপাংশ আর এটা হচ্ছে z অক্ষের উপাংশ। এই তিনটে উপাংশ, মানে এই তিনটে উপাংশ কাকে নির্দেশ করছে? একটা লব্ধি ভেক্টর, যে ভেক্টরের নাম হচ্ছে অবস্থান ভেক্টর। আর আমরা এই অবস্থান ভেক্টর থেকে বের করছি কি একটা একক ভেক্টর, আর ওই একক ভেক্টরটাকে বলছি আমরা সমান্তরাল একক ভেক্টর। তাহলে এই ক্ষেত্রে সমান্তরাল একক ভেক্টরটা হবে কি ক্যাপ অফ i একক ভেক্টর নির্দেশ করছে। তাহলে কি লিখবো? ওই ভেক্টর এবং ভেক্টরের মান, ভেক্টর এবং ভেক্টরের মান। তাহলে কি লিখবো? xi প্লাস হচ্ছে yj প্লাস হচ্ছে zk, আর এখানে আসবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। তাহলে আশা করি আমি যেহেতু তোমাদেরকে জাস্ট রিভিশন দেওয়া আছে, তাহলে আমার মনে হয় এটুকু বোঝার কথা যে এখানে কি আছে। এইগুলো হচ্ছে আমার, এইটা ছিল দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা অবস্থান ভেক্টর, আর এটা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা অবস্থান ভেক্টর। আর অবস্থান ভেক্টর থেকে আমরা সমান্তরাল একক ভেক্টর বের করছি। তো সমান্তরাল একক ভেক্টর বলতে আলাদা কোনো একক ভেক্টর বোঝাচ্ছে না, এইটা মূলত একটা একক ভেক্টর। আর একক ভেক্টর বলতে বুঝি কোন ভেক্টর এবং ওই ভেক্টরের মানের অনুপাত, কোন ভেক্টর এবং ওই ভেক্টরের মানের যে অনুপাত, সেই মান যে মানে হচ্ছে মানের যে অনুপাতটা থাকে সেটাই হচ্ছে আমাদের একক ভেক্টর। বাস, এই যে দেখো এটা হচ্ছে আমার ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়। আর আরেকটা দেখো r, এটা লিখলাম, এটা হচ্ছে দ্বিমাত্রিক, এটা কি xi প্লাস হচ্ছে yj x স্কয়ার প্লাস y স্কয়ার। এটা হচ্ছে আমার দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়। এই হচ্ছে দুইটা ভেক্টর, ঠিক আছে। এটা হচ্ছে 2D, কোশ্চেন হচ্ছে 2D, আর এটা হচ্ছে আমার, এটা হচ্ছে কিসের জন্য 3D, 3 ডাইমেনশন আর 2 ডাইমেনশন। সবাই কি বুঝছো? সবাই কি তোমরা বুঝছো এটা? একটু সবাই কমেন্টে জানিয়ে দিও সবাই বুঝতে পেরেছো কিনা। সবাই একটু কমেন্টে জানিয়ে দিও সবাই বুঝছো কিনা। যদি এটা বুঝো, এখন আমরা আসি, দেখো আয়তকিক ভেক্টর। আমরা এখন দেখব হচ্ছে আয়ত একক ভেক্টর, আয়ত একক ভেক্টর। আচ্ছা আচ্ছা, তারপর দেখো হচ্ছে, এখন আমরা দেখব হচ্ছে আয়তকিক ভেক্টরটা। তাই আয়ত একক ভেক্টরটা কি আমাদের একটা গেল, এখন দেখব হচ্ছে আয়ত একক ভেক্টর কি। তো দেখো
আয়তক্ষেত্রিক ভেক্টর বলতে বোঝায় যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় x y z এর ধনাত্মক দিকে যে একক ভেক্টরগুলি কল্পনা করা হয় তাদেরকে বলি আমরা আয়ত একক ভেক্টর। আমি আবারও বলছি, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় হ্যাঁ ধনাত্মক x অক্ষ y অক্ষ এবং z অক্ষ বরাবর যে একক ভেক্টরগুলি কল্পনা করা হয় তাকে বলি আমরা আয়ত একক ভেক্টর। যেমন এটা হচ্ছে কি আমার, দেখো এটা হচ্ছে আমার ত্রিমাত্রিক একটা স্থানাঙ্ক, ঠিক আছে, দেখো এটা হচ্ছে আমার একটা ত্রিমাত্রিক একটা স্থানাঙ্ক, এটা হচ্ছে আমার z অক্ষ। তাহলে এটা হচ্ছে z অক্ষের ধনাত্মক দিক, এটা হচ্ছে x অক্ষের ধনাত্মক দিক, আর এটা হচ্ছে y অক্ষের ধনাত্মক দিক। এটা হচ্ছে y ধনাত্মক, আর এখানে কি, এখানে x হচ্ছে কি, এই x হচ্ছে এখানে ধনাত্মক, আর এখানে z হচ্ছে কি ধনাত্মক। চিন্তা করো, তাহলে এই দেখো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় x অক্ষ y অক্ষ এবং z অক্ষ বরাবর যে আয়ত একক যে একক ভেক্টরগুলি কল্পনা করা হয় তাকে বলি আমরা, বা তাদেরকে বলি আমরা কি বলি, আয়ত একক ভেক্টর। যেমন x অক্ষ বরাবর এই আয়ত ভেক্টর হচ্ছে i, দেখো ক্যাপো i, আর y অক্ষ বরাবর যে একক ভেক্টরটা আছে সেটা হচ্ছে ক্যাপো j, আর z অক্ষ বরাবর যেটা আছে সেটা হচ্ছে ক্যাপো k। তাহলে তিনটা, তাহলে i j k, এই তিনটাকে বলি আমরা আয়ত একক ভেক্টর। এই তিনটাই হচ্ছে কি আয়ত একক ভেক্টর, ঠিক আছে। তো আমরা এখান থেকে কি পেয়েছি, আয়ত একক ভেক্টরটা পেয়েছি। সো দেখো দিক কোসাইন, তো দিক কোসাইনটাকে একটু দেখো। তো দিক কোসাইন হচ্ছে মানে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোন একটি ভেক্টর তার ধনাত্মক অক্ষের দিকে যে কোণগুলো উৎপন্ন করে তাদের কোসাইনের যে মান, কি বলি আমরা দিক কোসাইন। তাহলে আবার দেখো, আমি আবার বলছি যে ধরো যে x অক্ষ y অক্ষ z অক্ষ, এই যে তিনটা অক্ষ আছে, একটা x, একটা হচ্ছে y এবং একটা হচ্ছে z। এখন ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোন একটি ভেক্টর যে তিনটি উপাংশে বিভক্ত হয়, একটা ভেক্টর কি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটা অংশ, একটা অংশ কি থাকবে xi, x অক্ষ বরাবর থাকবে হচ্ছে xi, y অক্ষ বরাবর থাকবে হচ্ছে কি yj এবং z অক্ষ বরাবর থাকবে zk। এই তিনটা অক্ষ আছে, তাই না? তাহলে এই তিনটা অক্ষ যখন উৎপন্ন করছে তখন কি তাদের একটা প্রত্যেকটা দিকে একটা কোণ উৎপন্ন হয়েছে, ঠিক আছে। ধরে নাও যে তিনটা কোণ, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা, আর একটা হচ্ছে কি গামা। x অক্ষ বরাবর আছে কি আলফা, ধরো y অক্ষ বরাবর আছে হচ্ছে বিটা কোণ উৎপন্ন হয়েছে, আর z অক্ষের সাথে উৎপন্ন হয়েছে একটা গামা। তিনটা কোণ উৎপন্ন হয়েছে। যদি তিনটা কোণ উৎপন্ন হয় তাহলে ধনাত্মক x y z অক্ষ বরাবর যে তিনটা আমরা দিক কল্পনা করেছি, হ্যাঁ, তাদের যে মান, কোণের মান, তাদের কোণের কোসাইনের যে মান, যেমন cos আলফা, দেখো cos আলফা, তার একটা কি আছে এখানে, আরেকটা ধরো আছে cos বিটা, আরেকটা কি লিখতে পারি আমি cos গামা। এই যে দেখো cos আলফা, cos বিটা এবং cos গামা, এই তিনটার মানকে বলি আমরা দিক কোসাইন, ঠিক আছে। আমি আবারো বলছি, ধনাত্মক x অক্ষ y অক্ষ এবং z অক্ষ বরাবর কোন একটি ভেক্টরের যে উপাংশগুলি যে কোণ উৎপন্ন করে, কোন একটি ভেক্টরের বিভিন্ন উপাংশ যে কোণ উৎপন্ন করে তার কোসাইনের যে মান থাকে, ওই কোণের কোসাইনের যে মান থাকে সেই কোসাইনের মানকে বলি আমরা দিক কোসাইন। যেমন দেখো একটা ভেক্টর দেখাচ্ছি আমি, ধরো একটা ভেক্টর আছে a, একটা ভেক্টর, আর a ভেক্টরের তিনটি উপাংশ আছে, একটা হচ্ছে x অক্ষ বরাবর axi, একটা হচ্ছে y অক্ষ বরাবর ayj, একটা z অক্ষ বরাবর azk। তো তিনটা অক্ষ পেয়েছি আমরা দেখার জন্য। তো কয়টা পেয়েছি, তাহলে দেখো এই x অক্ষের সাথে একটা, তারপর হচ্ছে y অক্ষের সাথে একটা, হচ্ছে z অক্ষের সাথে, মানে হচ্ছে এই ভেক্টরটা তিনটা ভাগে বিভক্ত হয়ে গেছে। তাই ax বলতে কোনটা বোঝাচ্ছি, তোমরা ax বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে এই বরাবর যে উপাংশটা সেটা হচ্ছে x, মানে হচ্ছে উপাংশের মান, আর x এই উপাংশের ভেক্টরটা আছে, আর y অক্ষ বরাবর যেটা আছে সেটা হচ্ছে y ayj, আর z অক্ষ বরাবর যে ভেক্টরটা আছে সেটা হচ্ছে azk। এইটুকু হচ্ছে উপাংশ, মানে প্রত্যেক এই তিনটা ভাগে ভাগ হয়ে গেছে ভেক্টরটা। কারণ এই ভেক্টরের এই প্রত্যেকটা কি করছে, এক একটা কোণ উৎপন্ন করবে। এই যেমন এই ভেক্টরটা y এর সাথে একটা কোণ উৎপন্ন করেছে, এই ভেক্টরটা x এর সাথে একটা কোণ উৎপন্ন করেছে, এই ভেক্টরটা z এর সাথে ধরো একটা কোণ উৎপন্ন করবে, মানে হচ্ছে x y z তিনটা ভেক্টর
মানে একটা ভেক্টর তিনটি উপাংশে ভাগ হয়ে গেছে এবং প্রত্যেকটা উপাংশ এক একটা অক্ষের সাথে এক একটা কোণ উৎপন্ন করে। এবং এই কোণগুলো যদি আমি ধরি x অক্ষের সাথে কি ধরলাম, আলফা কোণ আছে, x অক্ষের সাথে আমি আলফা ধরেছি। আচ্ছা, x অক্ষে আমি ধরেছি কি আলফা। দেখো তো x অক্ষে যদি উৎপন্ন হয় আলফা কোণ, x অক্ষের সাথে আলফা কোণ হলে দিক কোসাইন হবে কি, x অক্ষের সাথে আলফা কোণ হলে দিক কোসাইন হবে cos আলফা। এই ক্ষেত্রে দিক কোসাইন হবে x অক্ষ বরাবর দিক কোসাইন হচ্ছে cos আলফা, y অক্ষ বরাবর যে দিক কোসাইন সেটা হচ্ছে cos বিটা, এটা হচ্ছে কি y অক্ষের দিকে। আর z অক্ষ বরাবর যে দিক কোসাইনটা হবে সেটা হচ্ছে cos গামা, সেটা হচ্ছে cos গামা। ঠিক আছে, এখন তুমি যদি দিক কোসাইন নির্ণয় করতে চাও, তুমি যদি চাও যে দিক কোসাইনটা নির্ণয় করো, তাহলে কিভাবে নির্ণয় করো দেখো দিক কোসাইন নির্ণয়ের নিয়ম। তো দেখো আমি যদি x অক্ষ বরাবর দিক কোসাইন বের করতে চাই, তাহলে দেখো এই ভেক্টরটার মান কত আছে, x অক্ষ বরাবর দিক কোসাইন দেখো এই ভেক্টর, আর সুতরাং এই ভেক্টরের যে মান পাবা সেটা কত, এই ভেক্টরের মান যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে আমরা জানি ax স্কয়ার প্লাস হচ্ছে ay স্কয়ার প্লাস হচ্ছে az স্কয়ার। এখানে অবশ্যই এই, কারণ প্রত্যেকটা আবার বলছি এইগুলো যে আমি ধরি যে x y z এই তিনটা অক্ষের সাথে কি সমকোণে ক্রিয়াশীল, তখন কিন্তু আমরা জানি লব্ধিটা এরকম আসে। আমি কিছুক্ষণ আগেও দেখিয়েছি যে একটা অবস্থান ভেক্টর যদি সে তিনটা অক্ষ বরাবর অবস্থান করে তখন তার লব্ধিটা আসে কত, বা ওই ভেক্টরের যে অবস্থান ভেক্টরের যে মান, অবস্থান ভেক্টরের মান আসতো x স্কয়ার y স্কয়ার প্লাস হচ্ছে z স্কয়ার। তো এখন তো এই ভেক্টরের x অক্ষের দিকে একটা অংশ গিয়েছে ax, y অক্ষের দিকে একটা অংশ গিয়েছে ay, এবং z অক্ষ বরাবর যে অংশটা গিয়েছে সেটা হচ্ছে az। ঠিক আছে, তো এই তিন দিকে এটা হচ্ছে, তাহলে এইটা আর দেখো দিক কোসাইন x অক্ষ বরাবর, দেখো আমি লিখে দিচ্ছি x অক্ষের দিক কোসাইন হবে, তাহলে x অক্ষের যে দিক কোসাইন দেখো x অক্ষের দিক কোসাইন হচ্ছে cos আলফা, এটাকে l দ্বারা প্রকাশ করে, l হচ্ছে cos আলফা। আর cos আলফা মানে হচ্ছে x অক্ষ যেহেতু বলছে x ডিভাইডেড বাই হচ্ছে x স্কয়ার প্লাস হচ্ছে ay স্কয়ার প্লাস হচ্ছে az স্কয়ার, এখানে বাস এই। ঠিক আছে, একদম খুব সহজ জাস্ট এটা। তাহলে y অক্ষের সাথে এখন দেখো y অক্ষের সাথে যদি দেখি আমরা, তাহলে y অক্ষের সাথে হচ্ছে m হচ্ছে, দেখো y অক্ষের সাথে যদি আমরা ধরি সেটা হচ্ছে m, আর m সমান হচ্ছে cos বিটা, m সমান কি cos বিটা, আর cos বিটা সমান যেহেতু আসবে y অক্ষ মানে কি ay ডিভাইডেড বাই হচ্ছে কত a x স্কয়ার প্লাস হচ্ছে a y স্কয়ার প্লাস হচ্ছে a z স্কয়ার। এই এটা গেল আমার কোন অক্ষের বরাবর গেল, এটা হচ্ছে আমার তাহলে এইটুকু আমার গেল কি, এটা হচ্ছে আমার কি, এটা আমার y অক্ষের দিকে, এটা কোন অক্ষের জন্য y অক্ষের সাথে, আর এটা হচ্ছে তার সাথে x অক্ষের সাথে। এখন আমরা z অক্ষেরটা বাকি আছে, তো z অক্ষের যদি বাকি থাকে তাহলে z অক্ষেরটা n দ্বারা প্রকাশ করতে পারো, আর n ইকুয়ালটা লিখতে পারো n ইকুয়াল হচ্ছে cos গামা, n ইকুয়াল হচ্ছে cos গামা, মানে হচ্ছে z অক্ষ বরাবর যে দিক কোসাইন হবে সেটা হচ্ছে cos গামা, আর cos গামা ইকুয়াল হবে কত a z ডিভাইডেড বাই হচ্ছে a x স্কয়ার প্লাস হচ্ছে a y স্কয়ার প্লাস হচ্ছে a z স্কয়ার রুট। তাহলে দেখো তো খুব সহজ, সবগুলো জাস্ট কি করবা x অক্ষ বরাবর বললে ax পড়ে, y অক্ষ বললে ay, আর z অক্ষ বললে az। ঠিক আছে, আর নিচে কিন্তু হরের অংশের মধ্যে কিন্তু সব সমান, হর কিন্তু সব জায়গায় সমান, এই প্রত্যেকটাকে বলা হয় এক একটা দিক কোসাইন। তাহলে তিনটা দিক কোসাইন আছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, তিনটা দিক কোসাইন হচ্ছে l m এবং n, l m এবং n এই তিনটা হচ্ছে দিক কোসাইন। আর তিনটা দিক কোসাইনের জন্য মনে রাখবা এই যে তিনটা দিক কোসাইন আছে সেই তিনটা দিক কোসাইন, এই যে cos গামা সমান এটা যে কোনো ভেক্টরের জন্য, এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে কি x অক্ষের সাথে, এটা y অক্ষের সাথে, আর এটা হচ্ছে z অক্ষের সাথে, এটা হচ্ছে কিসের জন্য z অক্ষের সাথে। যদি এখানে v ভেক্টর থাকে, একটা নরমালি দেখা দিচ্ছি, ধরো একটা v একটা ভেক্টর, তাহলে v ভেক্টরের সমান কি লিখতাম vxi প্লাস কি লিখতাম vyj প্লাস হচ্ছে vz কে, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কিন্তু v ভেক্টরটা তিনটি উপাংশ আছে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে x অক্ষের দিক কোসাইন কি হতো, তাহলে এই ক্ষেত্রে লিখতাম x অক্ষের যে দিক কোসাইন সেটা হচ্ছে cos আলফা, l কি লিখতাম x অক্ষ বরাবর cos আলফা সমান লিখতাম হচ্ছে দেখো এই জাস্ট এইটা x অক্ষের যদি থাকে তাহলে অন্যগুলো শূন্য, অন্যগুলো শূন্য, এটা মান আসবে, তাহলে আসবে হচ্ছে vx, আর এখানে আসবে vx স্কয়ার প্লাস হচ্ছে vy স্কয়ার প্লাস হচ্ছে vz স্কয়ার। ঠিক আছে, লব্ধিটা আসবে কি এই। ঠিক এরকম ভাবে আমি যদি m বের করতে চাই তাহলে বের করব কি cos বিটা, আর cos বিটার সমান কি লিখব এখানে vy আসবে, জাস্ট এখানে vy আসবে, আর এখানে কি আসবে ওই বলতে বুঝছো এটা আসবে। ঠিক আছে, গামা তাহলে n সমান যদি লিখি তাহলে আসবে কি সেম ভাবে আসবে। সবাই কি বুঝছো এটা?
আমাকে একটু কমেন্টে জানাও দ্রুত, সবাই বুঝছো কিনা? সবাই কি বুঝতে পেরেছো? সবাই কি বুঝতে পেরেছো এটা? আচ্ছা, এখন তোমাকে বলবে কি একটা ভেক্টরের একটা নির্দিষ্ট অক্ষ বরাবর দিক নির্ণয় যদি বলে, দিক নির্ণয় আমি আবার বলছি, দেখো সাধারণত দিক কোসাইন এবং দিক, দেখো অক্ষের সাথে দিক নির্ণয় যদি বলে, অক্ষের সাথে কোণ নির্ণয়, অক্ষের সাথে কোণ নির্ণয় করা কোনো ভেক্টরের অক্ষের সাথে দিক নির্ণয়, কোনো ভেক্টরের অক্ষের সাথে কোণ নির্ণয়, যদি কোনো ভেক্টর অক্ষের সাথে কোণ নির্ণয় করতে বলে, কোনো ভেক্টর দিক নির্ণয়, তাহলে বুঝবা কি, দেখো এটা হচ্ছে কি, তার মানে বুঝবো অক্ষের সাথে একটা ভেক্টরের অক্ষের সাথে মান নির্ণয় বলতে আসলে কি বোঝাচ্ছে। যেমন এটা তো অলরেডি দেখলাম, এটা হচ্ছে কি পেয়েছি আমরা, এখান থেকে আমরা পেয়েছি by ডিভাইডেড বাই হচ্ছে কি পেয়েছি vx স্কয়ার প্লাস হচ্ছে by স্কয়ার প্লাস হচ্ছে bz স্কয়ার, ঠিক আছে এটা। তো এটা হচ্ছে গেল কিসের জন্য আমাদের, আরেকটা বাকি আছে, তাহলে এই ভেক্টর আরেকটা কি আছে, তাহলে গামা, x গেল y কে আরেকটা কি গামা, তাহলে n সেটা হবে তোমার cos, সেটা কি হবে cos গামা, আর cos গামা মানে হচ্ছে যেহেতু z অক্ষ বরাবর বোঝাচ্ছে, তার মানে কি az bz, এখানে আসবে কি যেহেতু ভেক্টরটা b, তাহলে আসবে হচ্ছে vz, আর vz এর সমান তাহলে vz স্কয়ার প্লাস হচ্ছে by স্কয়ার প্লাস হচ্ছে vz স্কয়ার, আচ্ছা vz স্কয়ার, এটা হচ্ছে x স্কয়ার, হ্যাঁ এই তিনটা আছে। এখন এই তিনটা যদি হয়ে থাকে তাহলে মনে করবা তোমাকে যদি দিক নির্ণয় করতে বলে, কোণ নির্ণয়, আমি আবারও বলছি দিক নির্ণয় বা কোণ নির্ণয়, তো মূলত হচ্ছে এখানে দিক নির্ণয় কোণ নির্ণয়টা বোঝাচ্ছে, দিক না, দিক কোসাইন এবং কোণ নির্ণয়, দিক কোসাইন এবং কোণ নির্ণয়। তো কোণ নির্ণয় যদি বলে তাহলে বুঝবা তোমাকে বলছে কি x অক্ষের সাথে কত কোণ নির্ণয় করতে বলছে, একটা ভেক্টরের x অক্ষের সাথে কোণ যদি বলে তাহলে আলফা বের করবা, যদি y অক্ষের সাথে কোণ বলে তাহলে তুমি বিটা বের করবা, আর যদি তোমাকে z অক্ষের মানে z অক্ষের সাথে বের করতে বলে তাহলে তুমি কি বের করবা, গামা বের করবা। আমি আবারও বলছি, তোমাকে যদি বলা হয় x অক্ষের সাথে ভেক্টরটি কত কোণে আছে, x অক্ষের সাথে ভেক্টরটি কত কোণে আছে, তাহলে কি বলবো আমরা, কি বের করব, আলফা, ঠিক আছে। যদি বলে y অক্ষের সাথে ভেক্টরটি কত কোণে আছে, তাহলে বের করব আমরা বিটা, আর যদি বলে z অক্ষের সাথে ভেক্টরটি কত কোণে আছে, তাহলে বের করব আমরা গামা। তাহলে এক্স্যাক্টলি দেখো তো এখান থেকে বের করা যায় না, তাহলে কি করবা, দেখো এটাকে দেখো তো গামা সমান কি লেখা যায়, গামা সমান লেখা যায়, দেখো cos এই পাশ থেকে ওই পাশে গেলে কি ইনভার্স হয়ে যাবে না, cos এই পাশ থেকে এই পাশে গেলে ইনভার্স হয়ে যাবে, তাহলে x অক্ষের সাথে উৎপন্ন কোণ হচ্ছে, দেখো এটা হচ্ছে z অক্ষের সাথে cos ইনভার্স 1 ইনটু হচ্ছে cos ইনভার্স 1 ইনটু হচ্ছে, তাহলে আসবে হচ্ছে এই ভেক্টরের জন্য vz ডিভাইডেড বাই হচ্ছে vx স্কয়ার প্লাস হচ্ছে vy স্কয়ার প্লাস হচ্ছে vz স্কয়ার, এই হচ্ছে আমার মান, ঠিক আছে। যে z অক্ষের সাথে উৎপন্ন কোণ, এটা হচ্ছে z অক্ষের সাথে উৎপন্ন কোণ, তাহলে x তাহলে y অক্ষের সাথে উৎপন্ন কোণটা বের করি, y অক্ষের সাথে উৎপন্ন কোণ কি বিটা মানে কি cos ইনভার্স কি আসবে 1, এই যে দেখো জাস্ট তুমি কি রাখবা, এই যে এটা বিটা রেখে cos ওই পাশে নিয়ে যাও, বিটা রেখে cos এই পাশে নিয়ে যাও, কারণ এইটা সমান এটা, তাহলে আমি যে করব, যে কাজটা করব সেটা হচ্ছে y অক্ষ যেহেতু বলছে এটা, দেখো যে অক্ষ বলবে সেই অক্ষের মান নিতে হবে, যে অক্ষ বলবে সেই অক্ষের উপাংশের মান, সেই অক্ষের যতটুকু অংশ ভাগ হয়ে যাচ্ছে প্রত্যেকটা ভাগকে বলে এক একটা উপাংশ বলছি। এখন এই উপাংশর যদি বলে x অক্ষে, তাহলে আমি নেব x অক্ষের দিকে কতটুকু আছে, যদি বলে y অক্ষে তাহলে আমি শুধুমাত্র y অক্ষের অংশ নেব, আর যদি আমাকে বলা হয় z অক্ষের তাহলে অবশ্যই আমি শুধু z অক্ষের অংশটাই বিবেচনা করব। z অক্ষের অংশ বলতে শুধু মান নেব, ভেক্টর নেওয়া যাবে না, শুধু মান নির্ণয়, আমরা কিন্তু মান নির্ণয় করছি, এন্ড টোটালি এটা কি একটা স্কেলার অংশ আসবে, ঠিক আছে। যেমন এটা v হয়, তাহলে কি লিখব আমি, তাহলে vx স্কয়ার, এখানে কি আসবে vx স্কয়ার প্লাস হচ্ছে vy স্কয়ার প্লাস হচ্ছে vz স্কয়ার, ঠিক আছে, vz স্কয়ার, তাহলে এটা হচ্ছে আমার y অক্ষের সাথে উৎপন্ন কোণ। তাহলে x অক্ষের সাথে উৎপন্ন কোণ কত, আলফা, আলফা সমান এখানে cos ইনভার্স 1, তাহলে কি আসবে, যে z অক্ষের সমান বলে vz আসছে, y অক্ষের সাথে বলে vy আসছে, তাহলে x অক্ষের সাথে বলে অবশ্যই আসবে vx, কি আসবে vx, আর এখানে আসবে কি তাহলে মান কত আসবে, ওই ভেক্টরের মান, প্লাস হচ্ছে vz স্কয়ার, এইগুলো হচ্ছে আমার, তাহলে এইগুলো হচ্ছে কি আমার মান। তাহলে দেখো যদি বলে দিক কোসাইন নির্ণয় করতে বিভিন্ন, এই যে x অক্ষের সাথে দিক কোসাইন এটা, y অক্ষের x অক্ষের সাথে এটা উৎপন্ন দিক কোসাইন, y অক্ষের সাথে এটা এবং z অক্ষের সাথে এটা, মূল ভেক্টর কোনটা, এটা হচ্ছে মূল ভেক্টর হচ্ছে এটা, আর দিক কোসাইন হচ্ছে একটা স্কেলার ফাংশন, দিক কোসাইন হচ্ছে একটা স্কেলার ফাংশন, এটা ভেক্টর ফাংশন না, শুধুমাত্র মান বের হবে একটা, শুধুমাত্র কি একটা মান বের হবে। সবাই কি বুঝছো? দেখি একটু কমেন্টে জানিয়ে দাও। আচ্ছা আমরা মুছে দিচ্ছি এগুলো।
স্ক্রিনশট নিয়ে দেবে, হ্যাঁ সাথে সাথে একটু স্ক্রিনশট নিয়ে নেবে। এরকম ভাবে আমরা দিক কোসাইন করি, তিনটা দিক কোসাইন আছে এবং তিনটা অক্ষের সাথে মান নির্ণয় আছে, ঠিক আছে। তো আমরা এখন দেখব হচ্ছে লব্ধি সমান্তরাল একক ভেক্টরটা। লব্ধি সমান্তরাল একক ভেক্টর, লব্ধি সমান্তরাল একক ভেক্টর বলতে কি বুঝি এখন? তো এখন করছি আমরা এটা, এখন করব আমরা এটা। তো লব্ধির সমান্তরাল একক ভেক্টরটা কি? তো লব্ধির সমান্তরাল একক ভেক্টর, লব্ধির সমান্তরাল, তাহলে দেখো ধরে নেই এখানে হচ্ছে একটা ভেক্টর আছে a আর এখানে একটা ভেক্টর আছে b। লব্ধির সমান্তরাল একক ভেক্টর বলতে বোঝাচ্ছে যে আমরা মূলত একটা ভেক্টর বের করব, একটা ভেক্টর বের করার পরে যে ভেক্টরটা নতুন, লব্ধি মানে কি হয় যোগ অথবা বিয়োগ। লব্ধি হচ্ছে কি হয় যোগ, যোগের মানটা বের করব, ভেক্টর যোজনের মান অথবা ভেক্টর বিয়োজন, ঠিক আছে। এই ভেক্টরটা বের করার পরে নতুন যে ভেক্টরটা পাবো সেই ভেক্টরের একক ভেক্টরকে বলবো আমরা লব্ধি সমান্তরাল একক ভেক্টর, ঠিক আছে। একটা যোগ বা বিয়োগ করার পর যে ভেক্টরটা পাবো সেই ভেক্টরের একক ভেক্টরকে বলবো আমরা লব্ধি সমান্তরাল একক ভেক্টর। লব্ধি এর মানে কি? লব্ধি বলতে বোঝাচ্ছি দুইটা দুই বা ততোধিক ভেক্টরের যোগফল বা বিয়োগফলকে, যোগফল অথবা বিয়োগফল। তাহলে দেখো এই হচ্ছে দুইটা ভেক্টর আছে, একটা হচ্ছে তাহলে এই ভেক্টরের যে উপাংশগুলি আছে আমরা কি জানি axi, এই ভেক্টর উপাংশ আরেকটা কি আছে ay j, আরেকটা ভেক্টর আরেকটা কি আছে উপাংশ az k। কারণ এই ভেক্টরের যে উপাংশটা আছে সেটা হচ্ছে bxi, এটা হচ্ছে কি byj প্লাস হচ্ছে bzk। তাহলে লব্ধির সমান্তরাল একক ভেক্টর দুইটা এখানে। আমরা যদি যোগ করি তাহলে দেখো একটা লব্ধি কিভাবে, এদের লব্ধি দুই প্রকার, এদের লব্ধিটা কিন্তু দুই ধরনের হবে। ধরো যে দুইটা ভেক্টর এইভাবে যাচ্ছে, দুইটা ভেক্টর কি এইভাবে যাচ্ছে, যদি এইটা এরকম যায়, ধরো এটা হচ্ছে a ভেক্টর আর এটা হচ্ছে কি b ভেক্টর, তাহলে দুইটা ভেক্টর কি একই দিকে যাচ্ছে না? দুইটা ভেক্টর কিন্তু একই দিকে আছে। সো দুইটা ভেক্টর যেহেতু একই দিকে আছে তাহলে আমরা কি বলতে পারি এখানে লব্ধি হবে, লব্ধি হবে কি লব্ধি ভেক্টর, দেখো তাহলে লব্ধি ভেক্টরটা আসবে এখানে, লব্ধি ভেক্টর যেটা আসবে সেটা হচ্ছে a প্লাস b, a প্লাস v। আর a প্লাস b মানে দেখো কমন নেওয়ার সময় i এর সাথে i, i এর সাথে i দেখো যোগ করার সমস্যা মাথায় রাখতে হবে। তাহলে আসবে হচ্ছে ax প্লাস হচ্ছে bx, এখানে নিবা হচ্ছে কি i, কমন অংশটা নিবা। যে এখানে কিন্তু সমজাতীয় ভেক্টরের সাথে যোগ বিয়োগ করা যায়, বিপরীত জাতীয় মানে হচ্ছে বিষমজাতীয় ভেক্টরের সাথে যোগ বিয়োগ করা যাবে না। সমজাতীয় বলতে আমরা যদি ধর্মের ক্ষেত্রে ধরি যে হিন্দুর সাথে হিন্দু, বৌদ্ধের সাথে বৌদ্ধ, খ্রিস্টানের সাথে খ্রিস্টান, মুসলিমের সাথে মুসলিম, তাহলে মুসলিমের সাথে মুসলিম, তাহলে চিন্তা করো যে এখানে কি আছে i এর সাথে i, মুসলিমের সাথে মুসলিম, ধরো হিন্দুর সাথে হিন্দু, বৌদ্ধের সাথে বৌদ্ধ, তাহলে হিন্দু আচ্ছা মুসলিম হিন্দু বৌদ্ধ, মিল রাখতে হবে। ভেক্টর যোগ বা বিয়োগের ক্ষেত্রে অবশ্যই আমাদের একটা মিল রাখতে হবে। তাহলে কি করব প্লাস, এখন আমরা আরেকটা আসবে এখন y, যে কমন নিচ্ছি আমরা, যে কমন নিলে ay প্লাস হচ্ছে কি আসবে by, আর ভেক্টরটা আসবে এখানে একক ভেক্টরটা আসবে j, কারণ j কমন নিয়েছি কাদের থেকে? এইটুকু থেকে। এখন লাস্টে কি আছে আমার এইটুকু আছে না, এইটুকু যদি থাকে তাহলে আমি কি লিখতে পারি প্লাস, এখন কমন নেব কি আমরা, আমরা নিচে আমরা কমন নিতে পারি এখন k, k কমন নিতে থাকে az প্লাস হচ্ছে bz, az প্লাস bz, আর এখান থেকে পাচ্ছি কি আমরা k, এখান থেকে পাচ্ছি k। এটা তো যোগের ক্ষেত্রে, আর যদি এখানে বিয়োগ বলতো, যদি লব্ধির বিয়োগ বলে আমরা তো যোজন গেল, তাহলে এটা তো বিয়োগ হতে পারে। দুইটা ভেক্টর ধরো যে পরস্পর বিপরীতমুখী, দুইটা ভেক্টর কিভাবে আছে পরস্পর বিপরীতমুখী, যদি বিপরীতমুখী থাকে তাহলে কি হবে বিয়োগ হবে, তাহলে হচ্ছে কি বিয়োগ, লব্ধি বলতে বিয়োগফল বোঝাবে। এই ক্ষেত্রে আসবে ax bx i প্লাস হচ্ছে ay by j প্লাস হচ্ছে az bz k। বুঝছো কি এটা? তাহলে দেখো এখন দুইটা লব্ধি পেয়েছি, একটা হচ্ছে যোগফল, একটা হচ্ছে ভেক্টর বিয়োজন, আর একটা হচ্ছে ভেক্টর যোজন। দেখো দুইটা ভেক্টর আসছে আমাদের এখানে, আমাদের ভেক্টর কয়টা আসছে? দুইটা, একটা আমরা যোগ করেছি আর একটা কি করেছি বিয়োগ করেছি। যারা একটা যোগ করেছে আর একটা হচ্ছে বিয়োগ করেছি। তাহলে আমাকে একটু জানাও যে তোমরা এটুকু বুঝছো কিনা। আচ্ছা যদি এটুকু বুঝছো, আচ্ছা এইটা গেল। এখন লব্ধির সমান্তরাল একক ভেক্টর যদি বের করি দেখো, তাহলে লব্ধির মানে যে ভেক্টর কোনটা আমার এটা, লব্ধির সমান্তরাল একক ভেক্টর কোনটা এটা, তাহলে এইটা যদি হয়ে থাকে তাহলে এখন যেটা বের করব, ধরো এখন ভেক্টরটা হচ্ছে কি r, এই হচ্ছে ভেক্টরটা r, ধরে নিচ্ছি r, r যদি হয় তাহলে এটা হচ্ছে কি a প্লাস b, আর এখানে কি a প্লাস b, কারণ কি এটা হচ্ছে তার মান। আমরা জানি কি এটা হচ্ছে কোনো ভেক্টর হলে তার মান হচ্ছে এটা, দুই পাশে দুইটা মডুলাস চিহ্নের ভিতরে যে ভেক্টর থাকবে, কোনো ভেক্টরকে যদি মডুলাস চিহ্ন দ্বারা আটকে দেই তখন এটা হয়ে যায় ওই ভেক্টরের মান নির্দেশ করে। কোনো ভেক্টরকে যদি মডুলাস দ্বারা আটকে দেই তাহলে কি হবে ওই ভেক্টরের মান নির্দেশ করবে। সবাই কি বুঝতে পারছো? তাহলে আমরা কি করছি এখানে যে
কোনো একটা ভেক্টর ছিল, এই যে যেহেতু এটা কি আগে ছিল দুইটা সেপারেট ভেক্টর, আলাদা আলাদা দুটি ভেক্টর ছিল, এখন এই আলাদা দুটি ভেক্টরকে আমরা যোগ করে নতুন একটা ভেক্টর পেয়েছি। নতুন একটা ভেক্টর কি পেয়েছি, কি পেয়েছি ধরো নতুন যে ভেক্টরটা পেয়েছি লব্ধি ভেক্টর, তো লব্ধি ভেক্টর কি পেয়েছি আর, ভেক্টরটা কি পেয়েছি আর। যদি আর হয় তাহলে আর এর একক ভেক্টর কি স্মল আর, সাধারণত একক ভেক্টরকে আমরা স্মল দিয়ে প্রকাশ করি, সবাই কি বুঝছো? তাহলে এইটা হচ্ছে আমাদের একক ভেক্টর। তাহলে একক ভেক্টর এইটাই কি বলছি আমরা সমান্তরাল একক ভেক্টর। যেহেতু লব্ধি থেকে ভেক্টরটা আসছে, লব্ধি থেকে এখন নতুন একটা ভেক্টর তৈরি হচ্ছে, তাই এটার নাম হচ্ছে সমান্তরাল একক ভেক্টর। তো আগে শুধু একটা ভেক্টরের ক্ষেত্রে আগে ছিল সমান্তরাল একক ভেক্টর, আর এখন বলছি লব্ধির সমান্তরাল একক ভেক্টর। তো সমান্তরাল একক ভেক্টর বলতে একটা ভেক্টর থেকে একটা ভেক্টর পাওয়া যায়, আর লব্ধির সমান্তরাল একক ভেক্টর থেকে বোঝাচ্ছে যে দুইটা ভেক্টর মিলে একটা একক ভেক্টর গঠন করবে। যখন দুই বা ততোধিক ভেক্টর মিলে একটা একক ভেক্টর তৈরি করবে তখন সেটাকে বলবো আমরা লব্ধি সমান্তরাল একক ভেক্টর। ঠিক আছে? যখন দুই বা ততোধিক ভেক্টর একত্রে যোগ বা বিয়োগ বা লব্ধি হয়ে যখন একটা নতুন একক ভেক্টর তৈরি করবে সেটাই হচ্ছে আমাদের একক ভেক্টর। আচ্ছা, সবাই বুঝছো কি? আচ্ছা, যদি এটা হয়ে থাকে এখন আরেকটা ভেক্টর আছে, এটা তো যোগ ফলের গেল, তাহলে বিয়োগ ফলটা দেখি। অবশ্যই এই ভেক্টর মান কিন্তু বসাই দেব এটা, আর এই ভেক্টরগুলির মান কি আসবে তো বুঝতেই পারছো কি আসবে। ঠিক আছে, যেমন এটা স্কয়ার। আচ্ছা, এখান থেকে ভেক্টর যে মান কি আসবে হবে az প্লাস কি ছিল bz। তো এই ক্ষেত্রে যেটা মান এটা আছে, এটা যদি আসে, এটা কি ছিল k, যদি k আসে, আচ্ছা ওইটা গেল। এখন আমরা যদি এটা দেখি, এখন দেখো উপরে এইটুকুতে কি আসবে, আরেকটা ভেক্টর তো আমাদের বাকি আছে তাই না? তো এখন যে ভেক্টরটা বাকি আছে সেটা হচ্ছে দেখো এটা a b। a b এটাকে যদি r দ্বারা প্রকাশ করি তাহলে এটা হবে কি তোমার এই ভেক্টরটা পাচ্ছে a b। যদি a b হয়, সরি a b, এখানে ধরেছিলাম কি r হচ্ছে a b, a b ধরেছিলাম। তো a b আর এটা কি ধরেছি, এটাও r সমান a b। তাহলে তোমার এইটার জন্য যে লব্ধি একক ভেক্টরটা আসবে সমান্তরাল একক ভেক্টর, সেটা হচ্ছে r হচ্ছে a b ডিভাইডেড বাই হচ্ছে কি a b মডুলাস অফ a b। তাহলে এইটাই হচ্ছে দুইটাই হচ্ছে এখানে সমান্তরাল একক ভেক্টর। সবাই কি বুঝছো সমান্তরাল একক ভেক্টরটা কি? সেক্ষেত্রে মাথায় রাখবা এইগুলো হচ্ছে কি মান, যেমন এইটা এই যে ভেক্টরের মান আসবে, এই ভেক্টরের মান কত আসবে r আসবে, এই ভেক্টরের মান আসবে r এই যে এইটুকু, অর্থাৎ ax প্লাস হচ্ছে bx, ax প্লাস bx হোল স্কয়ার প্লাস হচ্ছে এইটুকু যে মান আসবে এটা আসবে হচ্ছে ay প্লাস হচ্ছে by হোল স্কয়ার। আর এই যে মানটা দেখতে হচ্ছে এইটাকে যদি আমি লিখি তাহলে এরকম লিখে দেব, এটা হচ্ছে কি আসবে z এর জন্য az প্লাস bz হোল স্কয়ার। এটা হচ্ছে মান, ভেক্টর মান হচ্ছে এটা, লব্ধি ভেক্টর মান এটা। তাহলে কি বসাবো a প্লাস b, মডুলাস অফ a প্লাস b মানে কোন অংশটা বোঝাচ্ছে এটা হচ্ছে মডুলাস অফ a প্লাস b। ঠিক আছে? বা এই যে এটা যদি বের করে সেম দেখা যাবে এরকমই আসবে, এটা আসবে অবশ্যই মাইনাস আসবে, এটুকু আসবে জাস্ট মাইনাস। তো সবাই কি বুঝছো এটা? সবাই কি বুঝতে পেরেছো? তাহলে আমাদের এখন যেটা গেল এরকম ভাবে দুই বা ততোধিক ভেক্টর মিলে যদি একক ভেক্টর গঠন করে তাহলে সেটাকে বলবো আমরা লব্ধির সমান্তরাল একক ভেক্টর, লব্ধির সমান্তরাল একক ভেক্টর বলবো। ঠিক আছে? আরেকটা বিষয় বলে দেই, হ্যাঁ বলছি, একক ভেক্টর বলতেই তো বুঝি কোন ভেক্টর এবং ওই ভেক্টরের মান, কোন ভেক্টর যে কোনো সেটা সমান্তরাল একক ভেক্টর হোক আর যাই হোক না কেন, লব্ধি ভেক্টর হোক, কোন একক ভেক্টর বলতেই বোঝায় ওই ভেক্টর এবং ওই ভেক্টরের মান কি বোঝায়। সাকিব আচ্ছা শান্ত প্রশ্ন করেছিল এটা, তো সবাই কি বুঝছো এটা? এখন আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে ভেক্টর গুণনটা দেখবো একটু, আমরা একটু দেখবো হচ্ছে এখন ভেক্টর গুণন। সো দেখো স্কেলার গুণন, এখন আমাদের আরো ইম্পর্টেন্ট টপিকসে ঢুকে গেছে স্কেলার গুণন। স্কেলার গুণন অপর নাম হচ্ছে ডট গুণন, স্কেলার গুণন অপর নাম হচ্ছে কি ডট গুণন, ডট গুণন। তো স্কেলার গুণন আসলে কি বুঝি আমরা? স্কেলার গুণনটা আসলে কি তোমরা যারা আছো, স্কেলার গুণনটা আসলে কি বুঝি? স্কেলার গুণন হচ্ছে কোন দুটি ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোসাইনের গুণফলের সমান, মানে হচ্ছে একটা ক্রস গুণফলের মান বলতে বা স্কেলার রাশি যেটা স্কেলার ফাংশন বলতে যেটা বুঝি, বা স্কেলার গুণফল বলতে বোঝায় যে
স্কেলার গুণফল হচ্ছে দুইটি ভেক্টরের মান এবং ওই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফল। মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফল এর মানে হচ্ছে যেটা বলছি যে দুইটি ভেক্টরের মান, দুটি ভেক্টর ধরো হচ্ছে এ হচ্ছে একটা ভেক্টর, এ হচ্ছে একটা ভেক্টর, আর এ ভেক্টর মান হচ্ছে কি, এ ভেক্টর মান হচ্ছে মডুলাস অফ এ, আর ধরো বি একটা ভেক্টর, এ ভেক্টর মান হচ্ছে মডুলাস অফ বি। দুটো ভেক্টর দেয়া আছে, ঠিক আছে। তো বলা আছে স্কেলার গুণফল বা ডট গুণফল বলতে বোঝায় যেমন ধরো a ডট b দুইটা ভেক্টরের কি বলছি আমরা মান বলতে কত আছে a এবং b। দেখো a এবং b দুইটা ভেক্টরের মান ও তাদের মধ্যবর্তী কোণ। যেমন ধরো একটা ভেক্টর এদিকে যাচ্ছে আর একটা ভেক্টর যাচ্ছে কি এদিকে, তাহলে ধরো এই ভেক্টরটা এদিকে আছে আর এই ভেক্টরটা এদিকে আছে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত আছে থিটা। তাদের মধ্যবর্তী কোণ আছে থিটা। যদি মধ্যবর্তী কোণ থিটা থাকে তাহলে দেখো আমরা এটাকে লিখতে পারি a ডট b। ডট গুণফল যেহেতু বলা আছে যে ডট গুণফল, দেখো যে আরেকবার বলা যায় দুইটি ভেক্টর ডট গুণফল একটি কি স্কেলার রাশি, তাই না? ডট গুণফলকে আমরা বলি স্কেলার রাশি। আচ্ছা, তাহলে a ডট b সমান লিখতে পারি হচ্ছে ab cos থিটা। এইটাই বলছিলাম আমরা দুইটা ভেক্টর। দেখো ab, এই ab টাকে কিভাবে লেখা যায় এরকম ভাবে লিখতে পারি, ab টাকে আমরা লিখতে পারি ab। দেখো ab দুইটা ভেক্টরের মান ও তাদের কোসাইনের গুণফল, ও তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফল, তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান হবে, ঠিক আছে। তাহলে কি হবে কোসাইন গুণফল হচ্ছে যে কোসাইন থিটা, এইটা এবং এই দুটো ভেক্টর মান এইটাই পাচ্ছি। তাই আলটিমেটলি আমরা এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে দেখো যখন দুটো ভেক্টর দেয়া থাকলে তাহলে a ডট b সমান লিখতে পারবো ab cos থিটা, ab cos থিটা। এই ab cos থিটার মধ্যে দেখো এইভাবে লেখা যায় a আরেকটা আছে b cos থিটা, a আরেকটা আছে কি b cos থিটা, অথবা তুমি এটাকে লিখতে পারো b ইনটু হচ্ছে a cos থিটা। তাহলে এই যে এখানে দুটো অংশ আছে, এই দুটো অংশের মধ্যে এই যে দেখো এইখানে যেটা বোঝাচ্ছে দেখো b cos থিটা যেটা আছে b cos থিটা, এই b cos থিটা দ্বারা এই এত দ্বারা বোঝায়, এর দ্বারা বোঝায় কি বোঝায় আসলে এটা দ্বারা কি বোঝায় দেখো এর দ্বারা বোঝাচ্ছে a ভেক্টর বরাবর, a ভেক্টরের উপর, a ভেক্টরের উপর বা বরাবর, a ভেক্টরের উপর বা বরাবর v ভেক্টরের লম্ব বিক্ষেপ, v ভেক্টরের লম্ব ও বিক্ষেপ, v ভেক্টরের লম্ব ও বিক্ষেপ, ঠিক আছে। প্রজেকশন ও বিক্ষেপ, আমি আবার বলছি এর দ্বারা বোঝাচ্ছে ও বিক্ষেপ বোঝাচ্ছে। তারপরে বলছে দেখো v cos থিটা দ্বারা বোঝায় যে a ভেক্টরের উপর বা বরাবর, a ভেক্টরের উপরে বা বরাবর v ভেক্টরের লম্ব বিক্ষেপ। কিভাবে আসে দেখো লম্ব বিক্ষেপটা হচ্ছে এরকম, তুমি একটা টর্চ ধরেছো, এখানে একটা টর্চ, তো তুমি যদি এখানে একটা টর্চ ধরো তাহলে দেখা যাবে কি এই পাশে একটা শ্যাডো পড়বে, একটা শ্যাডো তৈরি হবে, ওই শ্যাডো থেকে তুমি তো একটা লম্ব এরকম ভাবে একটা লম্ব টান ধরো, এখানে একটা টর্চ ধরছো, এখান থেকে তুমি যদি একটা টর্চ থেকে আলো বের হতে থাকে, এখান থেকে যদি একটা টর্চ থেকে আলো বের হয়, হ্যাঁ যদি ধরো এখান থেকে টর্চ থেকে আলো বের হচ্ছে, আলো বের হলে কি এই পাশে দেখা যাবে কি একটা শ্যাডো পড়ছে, এই পাশে একটা শ্যাডো পড়বে। তো দেখা যাচ্ছে নরমালি শ্যাডো পড়বে, একটা বইয়ের পাতার মধ্যে যদি আমরা উপরের দিকে একটা লাইট ধরি তাহলে বইয়ের নিচের অংশটা কি অন্ধকার দেখা যাবে না, তো ওই যে শ্যাডো অংশটা বলছি, তাহলে এইখান থেকে একটা লম্ব অঙ্কন করো, সেই শ্যাডোটা ধরে একটা লম্ব অঙ্কন করো, যদি লম্ব অঙ্কন করো তাহলে এই যে লম্ব বিন্দু থেকে যে পাদ বিন্দু পর্যন্ত যে অংশটা পাওয়া যাচ্ছে এটাকে বলবো আমরা একটা লম্ব বিক্ষেপ, ওই শ্যাডোটাই হচ্ছে কি একটা লম্ব বিক্ষেপ। আবার বলছি টর্চটা তুমি যদি এদিকে ধরো ধরলে কি একটা শ্যাডো পড়বে, তো ওই শ্যাডোটা যতটুকু অংশ ধরে পড়বে সেটা অপর ভেক্টর পর্যন্ত একটা লম্ব অঙ্কন করো, অপর ভেক্টর এই ভেক্টরের উপর শ্যাডো, অপর ভেক্টর থেকে এই শ্যাডোটার উপর কি একটা লম্ব অঙ্কন করবে, লম্ব অঙ্কন করলে এই যে লম্ব বিন্দু এই যে লম্ব বিন্দু এখান থেকে এই পাদ বিন্দু আর এই যে লম্ব বিন্দুটা এইখানে এই যে মধ্যবর্তী দূরত্বটাই হচ্ছে আমার লম্ব অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ। উল্টা ভাবে বলা যায় তাহলে এই ভেক্টর, তাহলে কার ভেক্টর বলছি এখানে, এটা হচ্ছে তোমার যে a ভেক্টর বরাবর v ভেক্টর, মানে হচ্ছে a ভেক্টরের উপর v ভেক্টর লম্ব অভিক্ষেপ। তাহলে দেখো এই যে এটা দ্বারা যেটা বোঝায়, এটা তো গেল, এই যে এটা দ্বারা কি বোঝায় সেটা বলো। এখন v cos এখানে কি আছে দেখো, এটা তো v cos তো a cos দ্বারা কি বোঝায়, এই দেখো a cos থিটা দ্বারা যেটা বোঝায়, এর দ্বারা বোঝায় b ভেক্টর বরাবর, দেখো এর দ্বারা বোঝাচ্ছে b ভেক্টরের উপর, এর দ্বারা বোঝাচ্ছে v ভেক্টরের উপর a ভেক্টরের লম্ব বিক্ষেপ, a ভেক্টর লম্ব অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ। দেখো দুইটা বিষয় পেয়েছি তাই না, যে তখন এর মানে কি বুঝছো, এটা দ্বারা বোঝাচ্ছে এইখানে ধরো যে এটা তো আছে, তাহলে এই ভেক্টরের মান কত আছে এখানে
এই ভেক্টর মান হচ্ছে এটা। তাহলে এই ভেক্টরের মান আর এখানে কি আছে v cos θ, এখানে আছে কি v cos θ। এই v cos θ আসলে কি বোঝাচ্ছে a এর উপর v ভেক্টর, a বরাবর বা a এর উপর বা a এর উপর b এর একটা লম্ব বিক্ষেপ হচ্ছে v cos θ। ঠিক একই ভাবে এইখান থেকে তুমি যদি টর্চ ধরো, এই দিক থেকে তুমি টর্চ ধরলে দেখা যাবে কি এখন উল্টা ঘর্ষণ করবে, এই দিক থেকে টর্চ ধরলে দেখা যাবে কি এই পাশে একটা শ্যাডো করবে, এই পাশে একটা শ্যাডো করবে। যদি এই পাশে শ্যাডো পড়ে তাহলে এই যে তখন আমি বলবো v ভেক্টর বরাবর বা b এর উপর, v ভেক্টর বরাবর বা b এর উপর a ভেক্টর লম্ব বিক্ষেপ, a ভেক্টর লম্ব বিক্ষেপ হচ্ছে a cos θ, a ভেক্টর লম্ব বিক্ষেপ হচ্ছে a cos θ। তাহলে এই লম্ব বিক্ষেপ এবং এই ভেক্টরের মান যে v যার বরাবর তার মান এবং লম্ব বিক্ষেপের গুণফলই হচ্ছে একটা স্কেলার গুণফল, এবং এটা সবসময় স্কেলার গুণফলের সমান হবে। কমেন্টে জানিয়ে দাও তোমরা বুঝছো কিনা একটু, সবাই কি বুঝছো? তোমরা কি সবাই বুঝতে পেরেছো? তাহলে এখানে এই যে আমি নিয়ম লিখেছো, আচ্ছা তোমরা কিন্তু একটা কাজ করবা, সব সময় অবিক্ষেপে লেখার সময় মনে রাখবে এটা, এই ক্ষেত্রে প্রজেকশনটা লিখে রাখবা এরকম ভাবে লেখা যায় যে প্রজেকশন অফ, এই যে প্রজেকশন হচ্ছে তোমার লেখা যায় হচ্ছে প্রজেকশন, দেখো b আপন a এর মানে হচ্ছে b cos θ, এর অর্থ হচ্ছে কি b cos θ। দেখো প্রজেকশন অফ b অন a মানে হচ্ছে a ভেক্টরের উপর b ভেক্টর লম্ব বিক্ষেপ, a ভেক্টরের উপর b ভেক্টর লম্ব বিক্ষেপ হচ্ছে v cos θ। ঠিক একই ভাবে লেখা যায় প্রজেকশন মানে প্রজেকশন হচ্ছে লম্ব বিক্ষেপ, প্রজেকশন অফ a আপন b সমান হচ্ছে a cos θ, লেখা যায় কি a cos θ। এর অর্থ হচ্ছে এটা দ্বারা বোঝাচ্ছে a ভেক্টর বা a ভেক্টর বরাবর b এর লম্ব বিক্ষেপ হচ্ছে এটা, আর এটা দ্বারা বোঝাচ্ছে v ভেক্টরের উপর বা b ভেক্টর বরাবর a এর লম্ব বিক্ষেপ হচ্ছে a cos θ, এর লম্ব বিক্ষেপ হচ্ছে কি a cos θ। আর এইটা সমান সবসময় মনে রাখবা, এইটা সমান কি পাবা তোমরা, এই লম্ব বিক্ষেপ সমান কি আমরা পাচ্ছি এখানে লম্ব বিক্ষেপ উপাংশের পার্থক্য, হ্যাঁ আমি বলে দিচ্ছি লম্ব বিক্ষেপ এবং লম্ব বিক্ষেপ উপাংশের মধ্যে একটা পার্থক্য অবশ্যই পড়ায় দেব, এখান থেকে দেখাই দিচ্ছি, তাহলে এখান থেকে আমি দেখিয়ে দেবো তোমাদের। হ্যাঁ দেখো, তাহলে এইটা গেল প্রজেকশন। তাহলে এইটা সমান দেখো আমরা কি জানতাম কিছুক্ষণ আগে a ডট b কি সমান কি পেয়েছিলাম ab cos θ, তাহলে চিন্তা করে দেখো আমি যদি b cos θ লিখে দেই, এই b cos θ লিখে দেই এই পাশে, তাহলে কি লিখতে পারি এখানে a ডট b সমান কি লিখতে পারি a লিখতে পারি না, এটা তো মান, এটা ভেক্টর একটা মান, তার মানে কি থাকছে এখানে b cos θ, তাহলে বুঝতে পারছো? দেখো b cos θ সমান কি লিখতে পারছি এখানে, b cos θ সমান লিখতে পারছো হচ্ছে a ডট b ডিভাইডেড বাই কি লিখছি আমরা a ডট b ডিভাইডেড বাই হচ্ছে a, ঠিক আছে সব সময়। আচ্ছা এখন তুমি যদি এইটা লিখো, এখন দেখো এটা তো এইভাবে লেখা যায়, আমি যদি এটা না করে আমি তো এটা রাখতাম, দেখো তো আমি যদি এখান থেকে এখন এইটা বাদ দিয়ে জাস্ট এইটা রাখতাম, এই যে এইটুকু আমি তো এটাও রাখতে পারতাম, এভাবে না লিখে আমি যদি এইভাবে লিখতাম যে b cos θ, এখন যদি লিখতাম b a cos θ, তার মানে আমার এইটা বের করতে হবে, এই যে এটা এখন যদি এইটা বের করি আমি, দেখো এখানে কি আছে a cos θ আছে, তাহলে আমি এখন যেটা লিখতে পারি এক্ষেত্রে যে আমি a cos θ এর পাশে লিখে দিলাম, a cos θ যদি আমি এই পাশে রেখে দেই তাহলে b টা কোথায় চলে আসবে, এইখানে b চলে আসবে কোথায়, এখানে চলে আসবে, এটা কিন্তু মান বোঝাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমি লিখতে পারি a cos θ সমান, এই ক্ষেত্রে আমি লিখতে পারি a cos θ সমান হচ্ছে a ডট b বাই b, তাহলে দেখো একটু ভালো করে লক্ষ্য করবা যে এইখানে কি আছে a cos, যদি a এর লম্ব বিক্ষেপ বের করো তাহলে নিচে আসবে b, আর নিচে আসবে হচ্ছে b এর মান, আর তুমি b এর লম্ব বিক্ষেপ বের করবে তাহলে নিচে আসবে হচ্ছে a এর মান, আর উপরে দেখো a ডট b, উপরে a ডট b হচ্ছে কমন, লম্ব বিক্ষেপ নির্ণয়ের সময় a ডট b টা হচ্ছে কি কমন আসবে, বুঝতে পেরেছো? এখন হচ্ছে উপাংশটা কি, লম্ব এখানে কি উপাংশ ভেক্টরটা কি হচ্ছে, যদি উপাংশ বের করতে বা অংশক বের করতে বলে আমাদের এমসিকিউ প্রশ্নের মধ্যে অংশক চাইতে পারে, যদি অংশক চাই তাহলে কি করব আমরা, অংশক আর লম্ব বিক্ষেপ কিন্তু এক জিনিস না, অংশক একটি ভেক্টরকে দুই এর বেশি অংশে বিভক্ত করা কি উপাংশ নয়, হ্যাঁ সেটা আছে, কিন্তু আমরা অংশক বা উপাংশ বের করব কিভাবে, এখন একটি ভেক্টরের অপর ভেক্টরের লম্ব অংশ, হ্যাঁ সেটা বলা যায়। এছাড়া পার্থক্য যদি আমরা বুঝি, হ্যাঁ তাহলে মনে রাখবা যে কোনো ভেক্টরের সাথে দেখো মানে হচ্ছে কোনো ভেক্টরের সাথে তার একক ভেক্টর তুমি কারটা বের করতে পারছো সেটা ডিপেন্ড করবে। যেমন ধরো আমি যদি এখন বের করি a এর উপাংশ, a ভেক্টরের উপাংশ কত, a ভেক্টরের উপাংশ, a ভেক্টরের দেখো a ভেক্টরের উপাংশ, a ভেক্টরের উপাংশ কত হবে, a ভেক্টরের উপাংশ কি a cos θ, এই ভালো করে দেখো কি আসছে আমাদের,
এখানে কি আসতেছে আমাদের এরকম। তাহলে কোন ভেক্টর, তাহলে এখানে a ভেক্টর উপাংশ কার উপর দেখো বলছে b এর উপর, b এর উপর, b এর উপর, b এর উপর a ভেক্টর উপাংশ, a ভেক্টর উপাংশ a cos থিটা a আসছে তাই না। আচ্ছা যদি a cos থিটা a আসে, গাণিতিক পার্থক্যটা আমি গাণিতিক পার্থক্যটা বলতেছি তোমাদেরকে। আচ্ছা যেমন ধরো, আচ্ছা এই ক্ষেত্রে আমরা প্রজেকশন পেয়েছি না, তো প্রজেকশন যদি এটা পেতে গেলে তাহলে এই কোশ্চেন এখানে পেয়েছি, তাহলে লক্ষ্য করো তো ওই পার্থক্যটা কোথায়। তাহলে অংশটা এখান থেকে যা পেয়েছিলাম, অংশটা আমরা যা পেয়েছিলাম এখানে বি আসবে, সরি এখানে আসবে হচ্ছে বি আসবে। যদি বি আসে তাহলে দেখা যাচ্ছে যে a cos থিটা b, a cos থিটা b সমান আসতেছে a ডট b, a ডট b তো সেম থাকবে, আর এখানে নিচে আসবে কি তাহলে b, আসবে b। তবে দেখো v ভেক্টর এটা হচ্ছে কি, তার মানে হচ্ছে তুমি যার যে ভেক্টর উপাংশ বের করছো সেই ভেক্টরের বাইরে আরেকটা ভেক্টর আছে তার একক ভেক্টরটা আসবে। তাহলে এখানে কি লিখতে পারি v বাই, এখানে কি লিখতে পারি আমরা v বাই কি লিখতে পারি v ভেক্টর ডিভাইডেড বাই কি লিখতে পারি v এর মান, v ভেক্টর ডিভাইডেড বাই লিখতে পারি কি v এর মান। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো তো, তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে a ডট b, a ডট b আর এখানে আছে কত আমার b ডিভাইড বাই হচ্ছে আমার এখানে আছে কি v স্কয়ার, তাই না, এরকম লিখতে পারছি আমরা। দেখো তো সবাই একটু কমেন্টে জানাও, সবাই কি বুঝছো কিনা একটু কমেন্টে জানাও আমাকে। এই ডিফারেন্স হচ্ছে এটা, ডিফারেন্স হচ্ছে একটা একক ভেক্টর, মানে হচ্ছে কোন ভেক্টরের লম্ব অংশের সাথে, কোন ভেক্টর লম্ব অংশের সাথে অপর ভেক্টরের একক ভেক্টর গুণফলে, দেখো অপর ভেক্টর একক ভেক্টরটা গুণফলে যে ভেক্টরটা পাচ্ছি, নতুন যে ভেক্টরটা পাচ্ছি সেটা হবে কি আমাদের একটা, সেটাই হবে তোমার উপাংশ ভেক্টর। উপাংশ ভেক্টরটা হচ্ছে তুমি যার লম্ব বিকিরণ কিন্তু ওই ভেক্টরের একক ভেক্টর। আচ্ছা এখানে মনে হয় একটা মিস্টেক লিখছি আমরা, একটা মিস্টেক মনে হয়ে গেছে তাই না, এটা কিন্তু তোমার এটা এ আসবে, কনফিউজ হয়ে যাচ্ছে না, এটা আমার এ আসবে। তাহলে কোন ভেক্টরের লম্ব বিকল্পের সাথে ওই ভেক্টরের একক ভেক্টর গুণ করলে একক ভেক্টরটা হচ্ছে কি, একক ভেক্টর গুণফলটা হচ্ছে আমার এখানে উপাংশ, লম্ব হচ্ছে উপাংশ ভেক্টরটা। তো উপাংশ ভেক্টর যেটা a ভেক্টর উপাংশ হচ্ছে এত ডিভাইড এত, তাহলে এখানে আসবে কি আমার, তাহলে a ডিভাইড বাই কি আসবে a ডিভাইড বাই আসবে a, তাহলে এটা যদি আসে তাহলে আমি কি লিখতে পারি এখান থেকে, আমি লিখতে পারি হচ্ছে a ইনটু হচ্ছে a ডট b ডিভাইড বাই হচ্ছে কি আমার এখান থেকে আসে a এবং b, এটা আসছে, এটা তো মান আসবে এটা, তাহলে এটা আসবে কি একটা মান চলে আসবে। আচ্ছা বলে একটু বলে দিচ্ছি এখানে একটু এখন এই এই একক ভেক্টর দুইটা ভেক্টরের ক্ষেত্রে যেটা পেয়েছিলাম আমরা, দুইটা ভেক্টরের ক্ষেত্রে যেটা পেয়েছিলাম ab cos থিটা, আর তোমাদের বলছি একক ভেক্টর আর লম্ব অভিক্ষেপের মধ্যে পার্থক্য হচ্ছে উপাংশ ভেক্টর হচ্ছে একটা ওই ভেক্টর লম্ব অভিক্ষেপের সাথে ওই ভেক্টর একক ভেক্টর গুণফলে যেটা পাওয়া যায়, লম্ব বিক্ষেপ এবং ওই ভেক্টর একক ভেক্টরটাকে বলি আমরা কি উপাংশ ভেক্টর। আর লম্ব বিক্ষেপ হচ্ছে একটা ভেক্টরের উপর কি তুমি যখন দুইটা ভেক্টর ডট গুণফল ডিভাইডেড বাই হচ্ছে অপর ভেক্টরের মান, অপর ভেক্টরের মান, দুইটা ভেক্টর যে ভেক্টর লম্ব বিক্ষেপ বের করবা সেইটার ধরো যে v বের করবা, তাহলে কি v cos থিটা, লম্ব বিক্ষেপ হচ্ছে v cos থিটা, তাহলে a ডট b বাই b আসবে, এখানে আসবে কি যদি v এর হয় তাহলে আসবে a, আর a এর আসলে বলবে v, বলছি যদি a b বের করো তাহলে আসবে কি এখানে এটা আসলে দেখো এর মানে হচ্ছে কাটটা বের করছে এটা কিন্তু আমি v ভেক্টর লম্ব বিক্ষেপ বের করেছি, আর যদি a ভেক্টর লম্ব বিক্ষেপ বের করি তাহলে আসবে a ডট b ডিভাইড বাই হচ্ছে b ডিভাইড বাই b, এর মানে হচ্ছে a লম্ব বিক্ষেপ a cos থিটা, এটা হচ্ছে a এর লম্ব বিক্ষেপ। যাই আমরা এখান থেকে কেসগুলো একটু দেখি। তাহলে এই অর্থে সমান্তরাল একক ভেক্টরের মধ্যে কিন্তু কিছু স্পেশাল শর্ত আছে, যেমন যখন দেখা যায় তাদের মধ্যবর্তী কোণ যদি এরকম হয়, দেখো এরকম থাকতে পারে, তার মানে a ভেক্টরটা এদিকে গেল আর b ভেক্টরটা এদিকে গেল, তাদের মধ্যবর্তী কোণ থিটার মান কত আছে 90 ডিগ্রি। যদি এরকম হয় তাহলে কি হবে, তাহলে আমরা দেখা যায় a ডট b সমান কি আসছে এখানে ab cos 90 ডিগ্রি, এই অর্থে প্রথম একটা শর্ত, তার মানে দেখা যাচ্ছে কি এটা শূন্য, তার মানে দুইটা ভেক্টর পরস্পরের এটা হচ্ছে কি পরস্পর লম্ব হওয়ার শর্ত, দুইটা ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ কি হতে হবে 90 ডিগ্রি, বা তাদের ডট গুণফলটা শূন্য আসতে হবে। যদি দুইটা ভেক্টর ডট গুণফল শূন্য হয় তাহলে তারা পরস্পর সমান্তরালে থাকবে। তাহলে এটা হচ্ছে একটা স্পেশাল শর্ত যেটা মেডিকেল অ্যাপ্লিকেশনের জন্য অনেক বেশি আসে, এমসিকিউ এর জন্য অনেক
বেশি আসে। ঠিক আছে, তো আমরা এগুলো মনে রাখবো। আরেকটা হচ্ছে দুইটা ভেক্টর, এখন দেখো যদি দুইটা ভেক্টর সমান হয়, যদি a সমান b হয়, দুইটা ভেক্টর যদি সমান হয় এবং তাদের মধ্যবর্তী কোণ যদি কি হয় 0 ডিগ্রি হয়। ধরো দেখুন দুইটা ভেক্টর, এই একটা যাচ্ছে ভেক্টর আর এই একটা ভেক্টর যাচ্ছে, এই হচ্ছে a ভেক্টরটা আর হচ্ছে b ভেক্টর। দ্বিতীয় শর্ত, এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত, দুইটা ভেক্টর যদি সমমুখী সমান্তরাল হয়, সমমুখী সমান্তরাল, তাহলে কি দাঁড়াচ্ছে, তার মানে a ডট b সমান আমি লিখতে পারবো এখান থেকে a b cos 0 ডিগ্রি সমান কি আসছে a b আসবে। এখানে কি বলছি দেখো, যে দুইটা ভেক্টর যদি 0 ডিগ্রি হয়, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি কত ডিগ্রি 0 ডিগ্রি হয়, তার মানে তাদের লব্ধি আসবে কত, তাদের ডট গুণফল আসবে ab। এর অর্থ হচ্ছে দুইটা ভেক্টর সমমুখী সমান্তরালে আছে। এর অর্থ হচ্ছে দুটি ভেক্টর পরস্পর সমমুখী সমান্তরালে আছে। তৃতীয় শর্ত হচ্ছে যদি এরকম হয় যে থিটার মান যদি হয় এরকম, দেখো যে ভেক্টর দুইটা একটা যাচ্ছে এদিকে আর একটা যাচ্ছে এদিকে, তো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত আছে 180 ডিগ্রি সমান হচ্ছে কি থিটা। তাহলে তৃতীয় কন্ডিশন হচ্ছে যদি আমি এটা বলি যে a ডট b সমান হচ্ছে ab cos 180 ডিগ্রি, কারণ কি থিটার মান, আমরা তো মেইন ইকুয়েশন তো এটা, মেইন ইকুয়েশন কি ছিল থিটা, এই যেটা, তো লিখলাম এটা সমান কত আসছে মাইনাস ab। এর অর্থ হচ্ছে দুটো ভেক্টর কি পরস্পর বিপরীতমুখী সমান্তরাল, একটা হচ্ছে সমমুখী সমান্তরাল আর একটা হচ্ছে বিপরীতমুখী সমান্তরাল। যদি বলো সমমুখী সমান্তরাল, তাহলে দেখো কলমে দুইটা মুখ একই দিকে আছে, দুটি সমমুখী সমান্তরাল মানে হচ্ছে দেখো সেম ডিরেকশনে থাকবে, সেম, ঠিক আছে। আর বিপরীতমুখী সমান্তরাল বলতে বোঝাচ্ছি পরস্পরের বিপরীত দিকে থাকবে, পরস্পরের বিপরীত মুখোমুখি থাকবে, ঠিক আছে, অথবা বের হয়ে যাচ্ছে, মনে হবে দুইটা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এরকম, ঠিক আছে। এই হচ্ছে তিনটা শর্ত, সবাই কি বুঝছো, এটুকু বুঝছো? আচ্ছা, এখন আমরা এই দুইটা ভেক্টরের ক্ষেত্রে আমরা ডট কৌশলের ক্ষেত্রে আমরা একটু মধ্যবর্তী কোণ নির্ণয় করে ফেলি। দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণ নির্ণয় লিখি, এই ছিল তিনটা শর্ত আমাদের। এখন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, দেখো দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। তো দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণ কিভাবে বের করব? ধরো যে a এবং b দুইটা ভেক্টর আছে, দুইটা ভেক্টর, আর এদের ডট গুণফল কি জানি আমরা, a ডট b ক্রস গুণফলটা যেটা জানি, এটা ডট গুণফল সমান কি আসবে ab cos থিটা। এর অর্থ হচ্ছে দেখো a একটা ভেক্টর ধরে এদিকে যাচ্ছে আর একটা ভেক্টর এদিকে, তাহলে মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এই ভেক্টরটা যদি আমার a হয় আর এই ভেক্টর যদি আমার b হয়, তাহলে আমাকে বলছে এই থিটা সমান কত, আমাকে বলছে কি থিটা সমান কত, চাওয়া হয়েছে থিটার মানটা বের করা, দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করব। সো আমি যদি এটি বের করতে যাই, আমরা কিন্তু জানি এটা, তাহলে আমার এখান থেকে জাস্ট এই থিটার মানটা বের করলেই হচ্ছে। তাহলে আমি যদি এইভাবে লিখি যে ab cos থিটা, ab cos থিটার সমান কি লিখতে পারি a ডট b লিখতে পারি। সুতরাং আমি কি এটা লিখতে পারি না? আচ্ছা, তাহলে আমি কিন্তু এটা cos থিটার সমান কি পাচ্ছি, cos থিটার সমান দাঁড়াচ্ছে a ডট b ডিভাইডেড বাই হচ্ছে কি ab, a ডট b ডিভাইডেড ab। সুতরাং থিটার মান কত আসছে, থিটার মান আসছে cos ইনভার্স 1 ইনটু হচ্ছে a ডট b ডিভাইডেড বাই হচ্ছে ab ডিভাইডেড বাই হচ্ছে কি ab। তাহলে এই যে দেখো পেয়ে গেছি আমরা, তো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ মান হচ্ছে cos ইনভার্স দুইটা ভেক্টর ডট গুণফল ডিভাইডেড বাই দুইটা ভেক্টর মানের গুণফল। আমি আবার বলছি, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে cos ইনভার্স দুইটা ভেক্টরের ডট গুণফল ডিভাইডেড বাই হচ্ছে তাদের মানের গুণফল, ডট গুণফল ডিভাইডেড বাই হচ্ছে তাদের মানের গুণফল। তোমরা ভালো করে জানো যে ভেক্টর দুইটা তিনটা মাত্রার মধ্যে আছে হয়তোবা, যদি তিনটা মাত্রার মধ্যে থাকে তাহলে a ভেক্টরটাকে আমরা লিখেছিলাম কিছুক্ষণ আগে, a ভেক্টর সমান লিখেছিলাম যে ax স্কয়ার, এটা সমান কি লিখেছিলাম ax i প্লাস হচ্ছে ayj প্লাস হচ্ছে az k। তাহলে এই ভেক্টরের যে মান আসবে, এই ভেক্টরের মান হচ্ছে তোমার এরকম আসবে, এই ভেক্টরের মান হচ্ছে কি ax স্কয়ার প্লাস হচ্ছে ay স্কয়ার প্লাস হচ্ছে az স্কয়ার, ঠিক আছে ভেক্টর মান। তাহলে v ভেক্টরটা কি ছিল বলতো, v ভেক্টরটাকে আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যদি প্রকাশ করি, তার উপাংশ যদি ভাগ করে দেই, তাহলে আসবে কি vxi প্লাস হচ্ছে vyj প্লাস হচ্ছে vzk, তাই না, vzk আসবে। কারণ হচ্ছে কেন কিভাবে আসছে, একটা ভেক্টরকে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যদি তার উপাংশগুলিকে দিয়ে দেওয়া হয়, তিনটা অক্ষের মধ্যে তার যদি তিনটা উপাংশ তৈরি হয়, তাহলে প্রত্যেকটা উপাংশে x অক্ষের দিক উপাংশ bxi, y অক্ষের দিক উপাংশ কি দাঁড়াচ্ছে vyj এবং z অক্ষের দিক উপাংশ হচ্ছে vzk, এই তিনটা উপাংশ। এখন এর মান যদি আমরা বের করতে চাই, তাহলে মানটা কি আসবে, তাহলে মান আসবে হচ্ছে v ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে vx স্কয়ার প্লাস হচ্ছে vy স্কয়ার প্লাস হচ্ছে vz স্কয়ার, ঠিক আছে।
এটা আসবে, তাহলে এইখানে অবশ্যই আমরা এটা দিতে হবে জাস্ট। তার মানে তুমি যেটা মধ্যবর্তী কোণ নির্ণয় করতে গেলে দুইটা ভেক্টর ডট গুণফল ডিভাইড বাই কি আসবে এটা, ঠিক আছে। এ বি হচ্ছে তাদের মান, এই যে আমি যেটা প্রকাশ করছি যে মডুলাস অফ এ মডুলাস অফ বি, তো মডুলাস অফ এ বি না দিয়ে তুমি সরাসরি এ বি লিখতে পারবা, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার মধ্যবর্তী কোণ নির্ণয়, সবাই কি বুঝছো? মধ্যবর্তী কোণ নির্ণয়টা কি বুঝছো তোমরা? ধন্যবাদ। সো আমরা এখন এটা গেল মানে যে কোনো দুটো ভেক্টর দেয়া থাকলে এরকম করব। আর ভেক্টর গুণফল তো দেখালাম, দুইটা ভেক্টর গুণফলটা কি ছিল মনে আছে? ও ভেক্টর গুণফলটা দেখাইনি তোমাদের, একটু গুণফলটা আমরা দেখে ফেলি। দুইটা ভেক্টর গুণফল যদি হয় তাহলে গুণটা কিভাবে করব? যদি গুণ করতে চাও তাহলে axi, এ ভেক্টরটা মানে কি? এ ভেক্টর মানে axi প্লাস হচ্ছে ayj প্লাস হচ্ছে azk, azk, ঠিক আছে। আর বি ভেক্টরটা যদি হয় a vx, বি ভেক্টর হচ্ছে vx i প্লাস হচ্ছে by j প্লাস হচ্ছে bz k। তাহলে a ডট b যদি বের করতে যাই, a ডট b এর অর্থ হচ্ছে কি বলেছিলাম যে আমরা যদি এরকম সমজাতীয়, সমজাতীয় মানে সমধর্মের, একই ধর্মের হতে হবে, গুণ করতে গেলে একই ধর্মের হতে হবে। যেমন i এর সাথে i, তুমি চাইলে কিন্তু অন্য গুণ করতে পারবে না। i এর সাথে i, দেখো তাহলে কি করছি আমরা, i এর সাথে i গুণ করব, তাহলে i এর সাথে i গুণ করলে ax dx প্লাস হচ্ছে তুমি যদি এটার সাথে এটা গুণ করো, দেখো যদি b এর সাথে তাহলে পাবো হচ্ছে ay by প্লাস হচ্ছে তুমি যদি এই তিনটা দুইটা গুণ করো তাহলে পাবো হচ্ছে az bz। আমি বলতে পারো ভাইয়া তাহলে i যে এগুলো কোথায় গেল? মনে রাখবা i এর সাথে i, তাহলে i ডট i, বুঝছো? তাহলে i ডট i, i এর সাথে i মানে কি i ডট i, কিন্তু i ডট i মানে হচ্ছে এইগুলো হচ্ছে আয়ত একক ভেক্টর। কি বলেছিলাম এগুলো? একটা হচ্ছে আয়ত একক ভেক্টর। আর আয়ত একক ভেক্টর মানে কি? দেখো প্রথম কথা হচ্ছে একক ভেক্টর মানে তার মান এক, তার মান হচ্ছে এক একক, তার মানে লিখলাম এক একক 1 ইনটু 1, দেখো 1 ইনটু 1 লিখলাম। তারপরে কি ডট থাকার কারণে কোসাইন সূত্র মেনে চলবে, কি আসবে? কোসাইন। তাহলে কোসাইন মানে কত ডিগ্রি? কোসাইন হচ্ছে 0 ডিগ্রি। একই একটা এই আই দ্বারা কি বোঝাচ্ছে? এককের মধ্যে আছে, অর্থাৎ একটা দিকে মুভিং। এই ভেক্টর দুটো কিভাবে আছে? একই দিকে যাচ্ছে। যদি একই দিকে থাকে তাহলে কি তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। যদি একই দিকে থাকে তাহলে ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে কত লিখতে পারি? তাহলে লিখতে পারি শুধুমাত্র 1 ইনটু 1 ইনটু 1, কারণ cos 0 ডিগ্রি মান, কারণ হচ্ছে cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে আলটিমেটলি কত দাঁড়াচ্ছে? 1 দাঁড়াচ্ছে। একইভাবে তুমি j ডট j সমান হচ্ছে k ডট k, হ্যাঁ, সমান হচ্ছে 1 আসবে, ঠিক আছে। আলটিমেটলি আমি যেটা লিখতে পারবো সেটা হচ্ছে i ডট i সমান হচ্ছে j ডট j সমান হচ্ছে k ডট k। এই ডট গুণফল আকারে দুইটা ভেক্টর থাকলে তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হওয়ার কারণে তাদের সকলের মান হচ্ছে 1, তাদের সবার মান কি হয়? 1 হয়ে যায়। তাদের সবার মান যদি এখানে বোঝা যায় তাহলে কি বুঝতে পারছো এটা? তাহলে এখানে তুমি যদি মান দিয়ে নাও, জাস্ট এখানে কি বসবা, এই যে x bx দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে মান, i এর সহগ যেগুলো আছে এগুলো একটা মান। এখানে 2 থাকতে পারে, 4 6 10 5 যে কোনো কিছু থাকতে পারে। তাহলে এখানে তোমার ax ay az এই প্রত্যেকটা কি ওই ভেক্টর বরাবর যে লম্ব অংশটা ছিল, লম্ব অংশটা, মানে অভিক্ষেপটা বলতে পারো, লম্ব অভিক্ষেপ। তাহলে তুমি কিন্তু এটা এইটুকু লম্ব বিক্ষেপ, এইটুকু লম্ব বিক্ষেপ, এইটুকু মনে রাখতে পারবে, এভাবে তুমি ধরে রাখতে পারবে, বা শুধুমাত্র মান নির্দেশ করে। তাহলে আমরা এখান থেকে এরকম, তাহলে দেখো শুধুমাত্র কিভাবে পাবো গুণফলটা এরকম ভাবে মনে রাখবা যে i এর সাথে i, কিন্তু i ডট i সমান 1। এখন আরেকটা বিষয় থাকতেছে, আমরা কি জানো ওইগুলো আর গুণ করা যায়, এখানে 9টা যোগফল আসবে, গুণফলের যোগফল আসবে 9টি, কিন্তু এখানে আসছে মাত্র 3টা। কারণ হচ্ছে দেখো i ডট j সমান হচ্ছে 0 ডিগ্রি, 0, এর দুইটার মান 0। কেন আসে আমি বলে দিচ্ছি, i ডট i তার মানে এর মান কত? 1, কারণ i হচ্ছে একটা একক ভেক্টর, তার মানে এর মান হচ্ছে 1, j হচ্ছে একটা একক ভেক্টর, তার মানে এর মান হচ্ছে কত? 1। কিন্তু এই ডটের জন্য আমার কি করতে হবে? ডট তুলে দেওয়ার জন্য একটা cos থিটা দিতে হবে, cos 90 ডিগ্রি। কেন দিলাম cos? কারণ দেখো, কারণ হচ্ছে দেখো এটা হচ্ছে x অক্ষ আর এটা হচ্ছে কি y অক্ষ। x অক্ষ থাকে কি i আর y অক্ষ থাকে কি j। তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি আছে? 90 ডিগ্রি আছে। i এবং j এর মধ্যবর্তী কোণ আছে কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি থাকে তাহলে এটার মান কত আসবে? cos 90 ডিগ্রি মান কত? 0। cos 90 ডিগ্রি মান হচ্ছে 0, তার মানে কি আলটিমেটলি 0 আসছে। এইজন্য অন্য একের সাথে তার কোনো মান থাকবে না, অন্য কোনো উপাংশ থাকবে না, ঠিক আছে। তাহলে আমরা এরকম ভাবে লিখতে পারি যে i ডট, তার মানে j ডট k সমান কত আসবে? 0, আর k ডট i সমান কত আসবে? 0ই আসবে। সবগুলো কি? সবগুলো 0 আসবে, সবগুলোই
0 আসবে। বুঝছো কি? সবাই কি বুঝতে পেরেছো এটা? সো আমাকে একটু জানাও তোমরা বুঝতে পেরেছো কিনা, একটু জানাও। হ্যাঁ, এই যে এটা ছিল আমাদের ডট গুণফল, আমরা চাইলে এভাবে ডট গুণফলটা করতে পারবো। আর দুইটা ভেক্টর মান তো বুঝছো, তার মানে ডট গুণফল দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে গেলে তাদের ডট গুণফল ডিভাইডেড বাই হচ্ছে তাদের কি করব আমরা, ডট গুণফল ডিভাইডেড বাই হচ্ছে তাদের কি বের করতে যাব। আবার বলছি, দুইটা ভেক্টর ডট গুণফল এবং তাদের মানের গুণফল, ভেক্টর দ্বয়ের মানের গুণফল। cos ইনভার্স থিটা ইজ ইকুয়াল হচ্ছে cos ইনভার্স ভেক্টর দ্বয়ের গুণফল, ভেক্টর দ্বয়ের ডট গুণফল ডিভাইডেড বাই হচ্ছে ভেক্টর দ্বয়ের মানের গুণফল, ভেক্টর দ্বয়ের মানের গুণফল। আচ্ছা, তাহলে আমরা একটু পড়ে দেখি। এখন দেখবো হচ্ছে আমরা এখানে কি করলাম, তাহলে আমাদের এই ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ নির্ণয় হয়ে গেল, স্কেলার নির্ণয় হয়ে গেল, লম্ব বিক্ষেপ হয়ে গেল, আর আমাদের বাকি আছে এখন ক্রস গুণফলটা দেখি। আমাদের এখন বাকি আছে ক্রস গুণফল। তাহলে ক্রস গুণফলটা একটু দেখি। তো ক্রস গুণফল হচ্ছে ক্রস গুণফল বা ভেক্টর গুণফল, ক্রস গুণন। আচ্ছা, ক্রস গুণনটা হচ্ছে আগের মতো করে আমি যদি ধরি যে আমার a হচ্ছে একটা ভেক্টর, a একটা ভেক্টর, এই ভেক্টর হচ্ছে a আর এই ভেক্টরটা হচ্ছে b, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত, থিটা। যদি মধ্যবর্তী কোণ থিটা থাকে তাহলে বলা হচ্ছে ভেক্টর গুণফল হচ্ছে দুইটা ভেক্টরের মান এবং তাদের কোসাইনের, দুইটা ভেক্টরের মান এবং তাদের কোসাইনের যে কোসাইনে আসবে না, এখন সাইনের গুণফলের সমান। ভেক্টর গুণফলটা হবে কি, ভেক্টর গুণফলের যে মান, ভেক্টর গুণফলের মান হবে ভেক্টর দ্বয়ের মানের মান এবং সাইনের গুণফলের সমান, তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান। তাহলে যেমন a এবং b দুইটা ভেক্টর গুণফল হচ্ছে a ক্রস b, ক্রস গুণন যেহেতু তার মানে ক্রস দিতে হবে, সমান হচ্ছে তাদের ভেক্টর দ্বয়ের মান ও তাদের মধ্যবর্তী কোণের সাইন। তাহলে মধ্যবর্তী কোণের সাইন বলতে কি, সাইন থিটা, মধ্যবর্তী কোণের সাইন থিটা। তার মানে কি, দুইটা ভেক্টর দ্বয়ের মান, দুইটা ভেক্টর রাশি ভেক্টর গুণফলের মান হবে ওই ভেক্টর দ্বয়ের মানের গুণফল, মান এবং তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান। ঠিক আছে? তবে এই ক্ষেত্রে এটা হচ্ছে তাদের মান, এটুকু হচ্ছে তাদের মান, বাট এই ক্ষেত্রে একটা ইটা থাকবে, এই ক্ষেত্রে একটা ইটা, তাহলে ইটা থাকে। এই যে এখানে লিখে আছে, এই যে ইটাটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে বলি আমরা লম্ব দেখো, লম্ব একক ভেক্টর, লম্ব একক ভেক্টর এটাকে বলি, অথবা এটাকে আবার বলা যায় যে অবিলম্ব একক ভেক্টর, এটাকে আরেকটা বলা যায় অবিলম্ব, এটার নাম হচ্ছে অবিলম্ব একক ভেক্টর, অবিলম্ব একক ভেক্টর। ঠিক আছে? এইটার হচ্ছে যার মান হচ্ছে 1 একক, আর এখানে অবিলম্ব একক ভেক্টর বলার কারণটা হচ্ছে এই ভেক্টরটি, এই ইটা যে ভেক্টরটা পাচ্ছে মূলত হচ্ছে, তাহলে ভেক্টর গুণফলের মানটা কিন্তু একটা ভেক্টর গুণফল থেকে দুইটা ভেক্টরের ভেক্টর গুণফল আরেকটি ভেক্টর গুণফল প্রকাশ করবে। ঠিক আছে? বা দুইটা ভেক্টর গুণফল হচ্ছে আরেকটি ভেক্টর নির্দেশ করবে। আর স্কেলার গুণফল কি নির্দেশ করে, দুইটা ভেক্টরের স্কেলার গুণফল একটা স্কেলার রাশি নির্দেশ করে, অর্থাৎ মানে স্কেলার গুণফল স্কেলার রাশি মিন করবে আর ভেক্টর গুণফল ভেক্টর মিন করবে। ঠিক আছে? আচ্ছা, তো এটা পেলাম। তাহলে এটা হচ্ছে মান বোঝাচ্ছে এইটুকু, তাদের ভেক্টর মান, এইটা হচ্ছে তাদের গুণফল। তাহলে এই দুইটা ভেক্টর মান a ক্রস b এর মান হচ্ছে ab sin থিটা, কিন্তু এই ভেক্টরের যে ভেক্টরটা সেটা হচ্ছে ab sin থিটা ইটা, পুরোটা হচ্ছে কি একটা ভেক্টর, বাট এইটুকু হচ্ছে ভেক্টরের মান, a b হচ্ছে তাদের ভেক্টরের ab sin থিটা। ভেক্টর গুণফলের মান কত আছে এখানে, ab sin থিটা। এখন এর দিক নির্ণয় করা যায়, এর দিকটা সাধারণত ডান হাতের স্ক্রু নিয়ম মেনে চলে। এই দিকগুলো সাধারণত ভেক্টর গুণফলের দিক আছে, এবং সেই দিকটা যেহেতু ভেক্টর রাশি, তাই এদের মানগুলি আমাদের যেটা বের করতে হবে, কি করতে হবে আমাদের সেটা মনে রাখবা। এদেরগুলো যদি আমরা বের করতে যাই, তাহলে তোমার যে কাজটা হবে, তোমার যে ডান হাতের যে স্ক্রু নিয়মটা আছে সেই ডান হাতের স্ক্রু নিয়মটা মনে রাখতে হবে। তো ডান হাতের স্ক্রু নিয়মটা কি তোমরা জানো? তো ডান হাতের স্ক্রু নিয়মটা হচ্ছে, আমরা জানি হয়তো সবাই, আমরা যদি এরকম ভাবে ঘোরাই, একটা এরকম ভাবে ঘোরাই, তাহলে কি উপর দিকে উঠে, যদি উপরের দিকে ওঠে। ডান হাতের স্ক্রু নিয়মটা হচ্ছে যদি এরকম যদি ঘোরে, দেখো, আচ্ছা, যদি দেখো আমি এরকম ভাবে ঘোরালে উপর দিকে ওঠে, যদি দেখো মানে হচ্ছে যেমন আমরা যদি এরকম ভাবে যে আমরা ডান দিকে ঘোরাই, দেখো আমি ঘোরাচ্ছি হচ্ছে বাম দিকে ঘোরালে কি এটা উপর দিকে ওঠে, তার মানে ভেক্টর দিক হচ্ছে উপর দিকে। আর যদি তুমি ডান পাকে ঘোরাও, মানে হচ্ছে ডান পাকে মানে বুঝছো ঘড়ির কাঁটার দিকে ঘোরাও, একটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘোরাবা আর একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তুমি যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরাও, দেখো ঘড়ির কাঁটার একটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, তো এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরাই
দিকে ঘোরাও, হ্যাঁ যদি দুয়ারের কাটার দিকে ঘোরাও তাহলে যেটা আসবে সেটা হচ্ছে, তাহলে এটা হবে কি নিচে কাগজ তলে, এটাকে বল তাহলে কাগজ ভেক্টর দিক হবে কাগজ তলের কোন দিকে দেখো, যেহেতু ঘোরাচ্ছ আমি কিন্তু এগুলো দেখাচ্ছি একটা, দেখো আমি যেটা ঘোরাচ্ছি দেখো এই ঘোরাচ্ছি, এর মানে হচ্ছে কাগজ তলের নিচের দিকে, এটা মনে রাখবে কাগজ তলের নিচের দিকে, কাগজ তলের নিচের দিকে। এর মানে কি বুঝছো, কাগজ তলের নিচের দিকে বলতে আমি বোঝাচ্ছি যে আমার কাছে ধরো এটা আছে, এই যে এটা আছে, তো কাগজ তলের নিচের দিকে বলতে বোঝাচ্ছি ভেক্টরটা কোন দিকে, যদি আমি ঘড়ির কাঁটার দিকে ঘোরাই নিচের দিকে যাবে, ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরাই তাহলে ভেক্টর ডিরেকশন হবে নিচের দিকে, ঠিক আছে। আর নিচের দিকে বলতে বোঝাচ্ছি আমরা এখানে এই যে দেখো, তাহলে ভেক্টর দিকটা হবে কি এই বরাবর, অর্থাৎ ভেক্টরটা আমি যদি এইভাবে ঘোরাই মানে হচ্ছে বি থেকে যদি এ ভেক্টর দিকে আসি, বি থেকে ভেক্টর দিকে আসলে যে অভিলম্ব যে ভেক্টরটা আসবে, অভিলম্ব একক ভেক্টর হচ্ছে এটা, তাহলে অভিলম্ব একক ভেক্টর ডিরেকশন হবে কি নিচের দিকে, কাগজ তলের নিচের দিকে। আর যদি আমি এ থেকে বি তে যাই, কোন দিকে থেকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাই, এখন যাচ্ছি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে ভেক্টরের যে দিকটা হবে, তাহলে এই অভিলম্ব এই দিকটা হবে এটা, এটা হচ্ছে এটা, তাহলে এটিকে বলবো আমরা কাগজ তলের উপর দিকে। দুইটা দিকে আছে মনে রাখবা, একটা ভেক্টর রাশি দুইটা মানে ভেক্টর গুণফলের দুইটা দিক থাকে, একটা হচ্ছে কাগজ তলের নিচের দিকে যেটা ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে ঘোরালে কাগজ তলের নিচে, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরালে কাগজ তলের উপরে, মানে হচ্ছে ঊর্ধ্বমুখী, ঊর্ধ্বমুখী হবে উপর দিকে একদম স্ট্রেট। সবসময় মনে রাখবা যে ভেক্টর দুইটা যেভাবে থাক, ভেক্টর দুইটা যেভাবে থাক, এখন চিন্তা করো এই যে দেখো ভেক্টর দুইটা কিভাবে আছে, এই আছে, চিন্তা করে মধ্যবর্তী কি 90 ডিগ্রি আছে নাই, কিন্তু এই ভেক্টরটা যে অভিলম্ব যে ভেক্টরটা দুভয়ের ভেক্টরের সাথে 90 ডিগ্রি কোণে থাকবে, উভয় ভেক্টরের সাথে, এই জন্য এটা অভিলম্ব একক ভেক্টর বলা হয়। কেন বলা হয়েছে, এক হচ্ছে এর মান হচ্ছে এক একক, আর দ্বিতীয় হচ্ছে তাদের উভয় ভেক্টরের সাথে এটা লম্বভাবে অবস্থান করে, লম্বভাবে অবস্থান করে। প্রথম কথা হচ্ছে এই একক ভেক্টরের মান হচ্ছে এক একক, আর দ্বিতীয় শর্ত হচ্ছে এই লম্ব এই অভিলম্ব ভেক্টরটা উভয় ভেক্টরের সাথে 90 ডিগ্রি কোণে থাকবে। দেখো এই যে, তো এই ভেক্টরের সাথে 90 ডিগ্রি কোণ থাকবে, এটা তো দেখা যাচ্ছে না তাই না, এটা কিন্তু বোঝা যাচ্ছে না, তুমি হয়তো বুঝতে পারছো না, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে দেখা যাবে কি যে উভয় ভেক্টরের সাথে 90 ডিগ্রি কোণেই থাকবে। তাহলে এইটা ছিল আমাদের অভিলম্ব একক ভেক্টর গেল। আচ্ছা, তার মানে দিক বললাম আমি। এখন আমাদের এই ক্ষেত্রে যেটা করতে হবে, তাহলে এই ক্ষেত্রে যেটা করতে হবে, এখন যদি দুইটা ভেক্টর দিক নির্ণয় করতে চাও, এইখানে তুমি যদি দিক নির্ণয় করতে চাও তাহলে চিন্তা করে দেখো এই ভেক্টরের মান কত, এক একক, এই ভেক্টর ইটার সমান কত 1 ইউনিট, 1 ইউনিট। তাহলে মান যদি বের করতে যাই তাহলে কি দাঁড়াচ্ছে আমার, তাহলে দাঁড়াচ্ছে যে আমি চাচ্ছি দিক নির্ণয় করতে থিটার মান বের, তার মানে লিখতে পারি এটা উল্টায় লিখলাম a ক্রস b, তাহলে থিটা সমান কি আছে, থিটা সমান লিখতে পারবো sin ইনভার্স 1 ইনটু কি লিখতে পারো a ক্রস b ডিভাইডেড বাই হচ্ছে a b। বুঝতে পারছো কি, এইটা হচ্ছে তুমি দিক নির্ণয়, মানে হচ্ছে মধ্যবর্তী কোণ যদি বের করতে চাও, মধ্যবর্তী কোণ যদি বের করতে চাও তুমি ডট গুণন থেকে বের করতে পারবা, ক্রস গুণন দিয়ে বের করতে পারবা। তো মাথায় রাখবা ক্রস গুণন দিয়ে তুমি যদি মধ্যবর্তী কোণ বের করতে যাও টু মাচ টাইম লাগবে তোমার, এক্ষেত্রে তোমার সময় নষ্ট হবে এবং ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। সো দুইটা ভেক্টরের কোণ নির্ণয় করতে গেলে তুমি ডট গুণনফল দিয়ে বের করে ফেলবা, দুইটা ভেক্টর ডট গুণফল দিয়েই তুমি ওই ভেক্টরের মানটা একদম সেমই আসবে। ডট গুণফল দিয়ে বের করলে যে মান আসবে, ক্রস গুণফল দিয়ে ওই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ একই আসবে। সবাই কি বুঝছো? যারা একটু বুঝতে পারছো না তারা আবার ভিডিওটা দেখবা, ঠিক আছে, একটু ভিডিওটা পোস্ট করে দেখবা, পোস্ট করে দেখে তারপরে করবা। এখন আমরা যেটা বলতেছিলাম যে দুইটা ভেক্টর ক্রস গুণন গেল এবং এটা হচ্ছে একটা ভেক্টর রাশি, কারণ আমরা দেখো এটা পেয়েছি, ভেক্টরে পেয়েছি। এখন আমি যেটা দেখাবো যে এইটার শর্তটা আমরা এই ক্রস গুণন থেকে কি কি পাচ্ছি। তাহলে আমাদের ভেক্টর ছিল তো এরকম, দুইটা ভেক্টর ছিল এরকম ধরে নিয়েছিলাম, এটা ছিল হচ্ছে এটা ছিল a ভেক্টর আর এটা ছিল b ভেক্টর, এবং তাদের মধ্যবর্তী কোণ ছিল একটা, তাদের অভিলম্ব একক ভেক্টর ছিল এটা, এটা ছিল কি তাদের অভিলম্ব একক ভেক্টর নিচের দিকে হতে পারে। কখন হবে এটা, এটা কখন হবে ঘড়ির কাঁটার দিকে এই ঘূর্ণনে, মানে যদি b থেকে a এর দিকে আসে, b থেকে যদি a এর দিকে আসে তাহলে এটা, বাট যদি a থেকে b এর দিকে যায়, যদি a থেকে b এর দিকে যায় তাহলে ঘূর্ণনটা হবে কোনটা, এই উপর দিকে, তাহলে হবে কি এটা, তাহলে অভিক্ষেপটা হবে উপর দিকে, মানে হচ্ছে লম্ব অভিক্ষেপটা হবে বা অভিলম্ব একক ভেক্টরটা হবে হচ্ছে ঊর্ধ্বমুখী। ঠিক আছে, এটা ডিপেন্ড করে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাচ্ছ নাকি ঘড়ির কাঁটার দিকে ঘোরাচ্ছ। আচ্ছা, এখন আমরা এটুকু আমরা পেয়ে গেছি যে আমরা দেখেছি কি যে a ক্রস b সমান, আমরা দেখেছি a ক্রস b সমান পেয়েছি a b sin থিটা, a b sin থিটা ইনটু থিটা। তো আমাদের যেটা এখন দরকার আমরা এই ক্রস এটার মান বের করব। আমরা যদি a ক্রস b বের করতে চাই,
দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টর মান যদি বের করতে চাও তুমি, তো দুইটা ভেক্টর মান কিভাবে বের করবা? সো মাথায় রাখবা দুইটা ভেক্টর গুণফল কিভাবে বের করবে। দেখো তাহলে গুণফলটা হচ্ছে তুমি জানো যে ax প্লাস হচ্ছে ay প্লাস হচ্ছে এই যে আমরা az, দুইটা ভেক্টর ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা জানি এই ভেক্টরগুলি আছে। ঠিক আছে, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা জানি এই ভেক্টরগুলি আছে। তাহলে কি কি আছে? তাহলে এটা হচ্ছে আমাদের j, এটা হচ্ছে আমাদের i, এই এটা হচ্ছে কি। আর ধরো যে আরেকটা আছে কি b ভেক্টর, আরেকটা ধরে নিচ্ছি b ভেক্টরটা যেটা আছে এটা তো a ভেক্টর, তাহলে b ভেক্টর কিভাবে আছে? bx প্লাস হচ্ছে by প্লাস হচ্ছে bz। ঠিক আছে, bz, তবে একটু আমরা দেই নাই, তাহলে এটা হচ্ছে কি i, এটা হচ্ছে j এবং এটা হচ্ছে কি k। এখন যদি আমি গুণফল করি তাহলে দেখো a ক্রস b, আমি তো a ক্রস b বের করতে চাই, মান বের করব, দুইটা ভেক্টরের মান বের করতে চাই বা ভেক্টর বের করছি, দুইটা ভেক্টর বের করছি। আমি কি বের করছি? দুইটা ভেক্টর। দুইটা ভেক্টর যদি আমি বের করতে যাই, মান তো পরের বিষয়, মান হচ্ছে পরের বিষয়, আগে ভেক্টর বের করছি। আর এইটা মনে রাখবা এটা হচ্ছে কিভাবে করতে হয়। তো এটা প্রথমে কি i দিবা, ম্যাট্রিক্স তোমরা ম্যাট্রিক্স করেছো, নির্ণয় করেছো তোমরা ওরকম ভাবে। তাহলে দেখো i এর পরে j দিবা, j এর পরে দিবা হচ্ছে k। দেন হচ্ছে দেখো প্রথম হচ্ছে তারপরে প্রথম দিবা a এর সহগ, এবার আবার যাবে হচ্ছে a এর সহগ। তাহলে a এর সহগ কি আছে? এর মানে হচ্ছে এর মানগুলি কি আছে? a x অক্ষের দিকে মান আছে কত? x, y অক্ষের দিকে j মানে কি y অক্ষের নির্দেশ করছে। তাহলে j এর সহগ কত? দেখো j এর সহগ কত আছে? ay। আর k এর সহগ, এখানে k এর সহগ কত আছে? az, k এর সহগ আছে az। ঠিক আছে, কিভাবে এই সমীকরণটা এখন দেখো, এই i এর সহগ কত আছে? bx, আর y এর সহগ আছে এখানে, j এর সহগ আছে হচ্ছে by, আর z এর এখানে k এর সহগ আছে হচ্ছে bz। তো এইটাই হচ্ছে তোমার কি মূলত হচ্ছে একটা ক্রস গুণফলের নিয়মে। তবে এখানে বের করে দিচ্ছি মানটা কিভাবে বের করবে, ঠিক আছে মাথায় রাখবে। এইটা যদি নাও তুমি, নিশ্চয়ই প্রথম কলামে প্রথম উপাদান নিলে মনে রাখবা এই সারি এবং এই সারি বাদ হয়ে যাবে, তাহলে থাকবে কোনটা? এটা থাকবে হচ্ছে এটা। এটার সঙ্গে যদি নিচ্ছে তাহলে এইটা আর এবং এটা হচ্ছে, তাহলে দেখো আমি লিখতে পারি কি এখানে কমন নিচ্ছি কি i নিচ্ছি, যদি i নেই তাহলে আসবে হচ্ছে ay az মাইনাস হচ্ছে az by প্লাস এখানে মাইনাস দেব। ঠিক আছে, এখানে মাইনাস দিচ্ছি আমি এটা। তো আমার এটা গেল, এখন কাজ শেষ, আমার কিন্তু i এর কাজ শেষ। এখন নেব কি আমি? j নেব, i এর কাজ শেষ, এখন j নিলাম। j নিয়ে মানে হচ্ছে এই কলাম, এই সারি এবং এই কলাম বাদ হয়ে যাবে, সারি এবং এই কলাম বাদ। তো সারি এবং কলাম যদি বাদ দিয়ে দিই, কি নিচ্ছি আমরা? j নিচ্ছি। তো j নিলে দেখো j নিলাম, এখানে যদি j নেই থাকছে কোনটা? এই দুটো থাকছে আর এই দুটো। তো চিন্তা করে দেখো তাহলে আমি কি দিতে পারি? এটার সাথে এটা, আরেকটার সাথে এটা করি, তাহলে এখন যেটা আসছে তাহলে কি লিখতে পারি আমরা? ax bz মাইনাস হচ্ছে ax bz মাইনাস কি লিখতে পারি? az dx প্লাস হচ্ছে কি, এটা পরে বলতেছি কেন আসতেছে। আচ্ছা এখন হচ্ছে লাস্ট হচ্ছে আমি j এর কাজ শেষ। কার সাথে গেল? দেখো এটার সাথে গেল এটা, এটার সাথে গেল এটা, এটার সাথে এটা, এটার সাথে গেল এটা। এটা হচ্ছে j এর জন্য। এখন k এর জন্য দেখি, এখন k যদি k এটা নেই আমরা, তোমরা সবাই হয়তো করছো, তাহলে k নিলে কি দাঁড়াচ্ছে? এটা এই k নিলে এই কলাম বাদ আর এটা হচ্ছে এই সারি বাদ, তাহলে থাকছে হচ্ছে এগুলো, থাকছে কোনটা? এটা। যদি এটা থাকে তাহলে k নিলে তাহলে ax এর সাথে দেখো ax by কি দাঁড়াচ্ছে? ax by মাইনাস হচ্ছে তোমার ay bz ay bx তাহলে এইটাই হচ্ছে তোমার এই জায়গাটা। তাহলে এইখান থেকে যা পাচ্ছ দেখো i j k এগুলোর মধ্যে কিন্তু আছে, তার মানে ক্রস গুণফলটা কি একটা ভেক্টর রাশি। ক্রস গুণফল হচ্ছে একটা ভেক্টর, মানে ক্রস গুণফলের যে লব্ধিটা আসছে সেই নতুন ভেক্টরটা কি হবে? একটা নতুন, সেটা হবে একটা নতুন ভেক্টর, সেটা হবে কি একটা নতুন ভেক্টর। সাইমন সাদিক তুমি আসছো, নাজিফা আচ্ছা, সবাই কি বুঝতে পারছো? আচ্ছা কোথাও মনে আমি ভুল করছি? কোথাও কি ভুল করছি আমি? দেখি তো। আচ্ছা আমার যদি ভুল দেখে থাকি, আচ্ছা আমি দেখতেছি। এটা ax bz তারপর হচ্ছে আমরা করছি az bx, এটা বললাম। আচ্ছা আর এই ক্ষেত্রে করেছি আমরা, যেহেতু আমাদের এটা বাদ হয়ে গেছে, তাহলে ax by আর করে হচ্ছে ay bx এখানে হচ্ছে দিলাম হচ্ছে এই ক্ষেত্রে লিখলাম ay bz আর হচ্ছে baz by। আচ্ছা ঠিক আছে সবাই, ওকে ফাইন। তাহলে তোমরা দেখো এখানে হচ্ছে i j k এটা কিন্তু ভেক্টর আছে, কারণ দেখো এটার সাথে কি আছে? দেখো এখানে কি আছে? i, এখানে কি আছে? j, আর এখানে আছে হচ্ছে k। এখন এখানে বলতে পারো ভাই মাইনাস চিহ্ন কেন দিলাম? মনে রাখবা মাইনাস চিহ্নটা কেন আসবে? এই যে এখানে দেখতে পাচ্ছ না, এই যে সারি, এখানে কি তিনটা কলাম, তিনটা সারি আছে। এই তিনটা কলাম সারি, এটা হচ্ছে দেখো i j, এখানে আছে কি i j, দেখেন এরকম দুইটা সংখ্যা আছে মনে রাখবা।
ঠিক আছে, অথবা তুমি ধরো যেখানে এম এন আছে, এম এবং এন আছে, এম প্লাস এন, আমি আবারও বলছি, ধরো এখানে আছে এম প্লাস এন আছে, এম প্লাস এন দুইটা সংখ্যা আছে। তো আই কোন, দেখো আই হচ্ছে, আইটা কোথায়, আই হচ্ছে প্রথম সারি, এগুলো হচ্ছে সারি, আইটা হচ্ছে কলাম, সারি কলাম, সারি কলাম, এগুলোকে বলি আমরা সারি আর এগুলোকে বলি আমরা কলাম। এ বরাবর থাকলে কলাম, এ বরাবর থাকলে সারি। তাহলে একটু দেখি আমরা, দেখো আই, এখন আই মানে কি, দেখো আই হচ্ছে কি প্রথম সারি প্রথম কলাম, তার মানে টোটাল কত আসছে, জোড় সংখ্যা 2, এর যোগফল কত, সারি এবং কলামের যোগফল 2 আসছে, তাহলে তোমার এটা কিন্তু প্লাস হবে, এই জন্য এটা প্রথমটা প্লাস হয়েছে। আচ্ছা দ্বিতীয়টা যে, দেখো যে, যে এর কথা দেখো, এটা হচ্ছে প্রথম সারি, সারি হচ্ছে প্রথম, বাট কলাম হচ্ছে কি 2, তাহলে দেখো এটা হচ্ছে দ্বিতীয়, কলাম হচ্ছে 1 2 3, 1 2 3, তিনটা কলাম আছে, তাহলে এটা হচ্ছে কি প্রথম সারির দ্বিতীয় কলাম, তাহলে কত যোগফল কত আসছে 3, বেজোড়, যোগফল যদি বেজোড় সংখ্যা আছে, যোগফল যদি বেজোড় হয়, যোগফল বেজোড় হলে কি থাকবে, নেগেটিভ সাইন, আর যদি যোগফল যদি জোড় হয়, যোগফল যদি জোড় হয় তাহলে থাকবে কি পজিটিভ সাইন, থাকবে কি পজিটিভ সাইন থাকবে। ঠিক একই ভাবে কে, এই যে কে এটা আছে, এই কে এটাকে কেন ধরছে, দেখো কে হচ্ছে কি প্রথম সারি, প্রথম সারি তৃতীয় কলাম, তাহলে যোগফল কত আসছে 4, প্রথম সারি, সারি কোনটায়, প্রথম সারি দ্বিতীয়, প্রথম সারি তৃতীয় কলাম, তাহলে যোগফল 4, তার মানে জোড়, জোড় আসছে মানে কি পজিটিভ, জোড় আসছে কি হবে পজিটিভ আছে, এই জন্য দেখো প্লাস মাইনাস প্লাস দিয়েছি। বুঝতে পেরেছো সবাই, সবাই কি বুঝছো কেন আসছে? ও আচ্ছা আচ্ছা, এখানে এখানে একটু এইটুকু ঠিক আছে, এইটুকু আসলে এটা হচ্ছে আমরা যেটা দিয়েছিলাম প্রথমে, ভেরি গুড আনসার। আচ্ছা ইয়ামিন, ধন্যবাদ ইয়ামিন, মিস্টেক হয়েছে, এটা দেখি নেন ভালো করে, মানে হচ্ছে আমি দিয়েছি চিহ্ন, যাই হোক। সো সবাই কি বুঝছো কিনা একটু আমাকে জানো। ইয়ামিন ধন্যবাদ লক্ষ্য করার জন্য। জাস্ট ম্যাট্রিক্সের নিয়মই, আর কিছু না এখানে। তাহলে আমরা এটা গেল মান, এটা কি সে কি বের করলাম, দুইটা ভেক্টরের ডট গুণফল বের করেছি, এটিগুলোকে বলি আমরা দুইটা ভেক্টরের ডট গুণফল। এখন দুইটা ভেক্টরের ডট গুণফল তো বের করলাম, এখন আমরা দেখি এর কিছু শর্ত দেখি, কিছু শর্ত ছেড়ে দেবো, দাঁড়াও এইটুকু এটা শেষ করে নেই, তারপরে আমাদের তিনটা গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ড রয়ে যাবে, এই তিনটা থেকে যাবে, তিনটা হয়তো বা তোমাদের আরেকটা ক্লাস নেবো তাহলে, যেহেতু তোমাদের ক্লান্তি। এখন দেখো শর্ত, বিশেষ শর্তগুলি, বিশেষ শর্ত, বিশেষ শর্ত হচ্ছে এক, প্রথম শর্ত হচ্ছে যদি মধ্যবর্তী কোণ, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, দেখো এই এ হচ্ছে, এ এবং বি হচ্ছে দুইটা ভেক্টর, তাহলে মধ্যবর্তী কোণ আছে কত, মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, যদি 0 ডিগ্রি হয় তাহলে দুইটা ভেক্টরের গুণফল কি আসে, ক্রস গুণফল কি আসে, এ ডট বি, এ ডট বি সমান হচ্ছে, এ ডট বি সমান মানে কি জানি, এ বি sin থিটা, এ বি sin থিটা, এ বি sin থিটা, আমি লক্ষ্য করে দেখো এ বি sin থিটা মানে sin 0 ডিগ্রি, sin 0 ডিগ্রি সমান কত আসবে 0, ঠিক আছে। এর মানে হচ্ছে দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত, এটা হচ্ছে দুইটা ভেক্টর, তার মানে যদি দুইটা ভেক্টরের ক্রস গুণফল শূন্য হয় তাহলে তারা পরস্পর সমান্তরাল দুইটা ভেক্টরের, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা কি বলবো, এই ক্ষেত্রে হচ্ছে দুটি ভেক্টরের, দেখো দুটি মানে ভেক্টর গুণফল শূন্য হলে, ভেক্টর গুণফল, ভেক্টর গুণফল অপর নাম কি, ভেক্টর বা ক্রস, ভেক্টর বা ক্রস গুণফল, ক্রস গুণফল শূন্য হলে কি হলে, শূন্য হলে, শূন্য হলে ভেক্টর দুটি, আমরা বলি শূন্য হলে ভেক্টর দুটি, ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল, ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল, এটা হচ্ছে সমান্তরাল হওয়ার শর্ত। দুইটা ভেক্টর কখন সমান্তরাল হবে, যদি দেখো দুইটা ভেক্টর ডট গুণফল শূন্য হয়ে গেছে, তাহলে ক্রস গুণফলটা শূন্য হয়ে গেছে, তার মানে সেই দুইটা ভেক্টর পরস্পরের সমান্তরাল আছে। এখন সমান্তরাল কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে সমমুখী সমান্তরাল আর একটা হচ্ছে বিপরীতমুখী সমান্তরাল। যেহেতু 0 ডিগ্রি কোণে আছে এর অর্থ হচ্ছে দুইটা ভেক্টর একই দিকে আছে, 0 ডিগ্রি থাকার অর্থ হচ্ছে দুইটা ভেক্টর একই দিকে আছে, আর একই দিকে দুইটা ভেক্টর যদি থাকে তখন আমরা বলি সমমুখী সমান্তরাল, সমমুখী সমান্তরাল, অর্থাৎ এরকম যে এই একটা যাচ্ছে এই একটা যাচ্ছে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি, কারণ একই দিকে যাচ্ছে, মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। এখন দ্বিতীয়টা দেখো, দ্বিতীয় শর্ত, দ্বিতীয় শর্ত হচ্ছে যদি থিটার মান যদি 180 ডিগ্রি হয়, যদি 180 ডিগ্রি হয় তাহলে আমরা লিখতে পারি a ক্রস b, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে a ক্রস b সমান হচ্ছে ab, a ক্রস b এর সমান হচ্ছে কি লিখতে পারি, যেহেতু থিটার মান 180 ডিগ্রি হচ্ছে তার মানে কি 180 ডিগ্রি, এই ক্ষেত্রে কি আসছে 0, এই ক্ষেত্রে কি আসছে 0, তার মানে কি মূল কথা হচ্ছে এইটাও, তার মানে এইটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে একটা ভেক্টর এদিকে যাচ্ছে আরেকটা ভেক্টর এদিকে যাচ্ছে, তাহলে দেখো দুইটা ভেক্টর একটা এদিকে যাচ্ছে আরেকটা এদিকে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত 180 ডিগ্রি, দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি, যদি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হয় তাহলে তাদের ক্রস গুণফলটা শূন্য হবে, তাদের ভেক্টর গুণফল দুই ক্ষেত্রে শূন্য হবে, একটা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হলে
আরেকটা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হলে 180 ডিগ্রি। সবাই কি বুঝতে পারছো? সবাই কি বুঝছো? হ্যাঁ, আর যে ইটস জয়েন করছে সরে সবাই কি বুঝছো? হ্যাঁ, 180 ডিগ্রি হবে যখন পরস্পর বিপরীতমুখী, এটাকে বলি আমরা, অর্থাৎ এটাও সমান্তরাল হওয়ার সাথে এটাও সমান্তরাল, এটাও সেম, এটা হচ্ছে সেম যে দুইটি ভেক্টর পরস্পর সমান্তরাল, দুইটি ভেক্টর বা ক্রস গুণফল শূন্য হলে ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল। আর পরস্পর সমান্তরাল বলতে সমমুখী সমান্তরাল হতে পারে, বিপরীতমুখী সমান্তরাল হতে পারে। যদি সমান্তরাল হয় তাহলে সেটা সমমুখী হতে পারে। সমমুখী মানে কি সেম একই দিকে যাবে, আর বিপরীতমুখী হচ্ছে পরস্পরের বিপরীত হয়, মানে ডাইভারজেন্স মানে কি বের হয়ে যাবে। হয় দেখা যাবে একটা জায়গা থেকে দুইজন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, অথবা একটা জায়গায় এসে মিলিত হচ্ছে। এরকম হয় তাহলে বুঝবে এটাকে বলি আমরা বিপরীতমুখী সমান্তরাল। বিপরীতমুখী সমান্তরাল। আচ্ছা, পরে দেখি আমরা কি আসি। তো এই গেল দুইটা কেস। এরপর দেখো আরেকটা কেস আমরা দেখছি বিশেষ শর্তগুলির মধ্যে। আরেকটা কেস দেখো, আরেকটা হচ্ছে যদি 90 ডিগ্রি। তৃতীয়টা, যদি থিটার মান যদি 90 ডিগ্রি হয়, থিটার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে কি পাচ্ছি? কারণ থিটার মান 90 ডিগ্রি হলে a ক্রস b দুইটা ভেক্টরের ক্রস গুণফল লিখতে পারি কি ab sin থিটা। এটা কিন্তু মান বের করছি, মাথায় রাখবে এটা মান নির্ণয় করছি। তো মান নির্ণয়ের সময় অবশ্যই এটা মডুলাস, এর আগে যে দুইটা করেছি সেই দুইটার সামনে দুই পাশে দুইটা মডুলাস দিয়ে দাও, একটা করে মডুলাস অর্থাৎ দুইটা কোনো টান দিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে তোমরা যেটা পাচ্ছো ab sin 90 ডিগ্রি, ab sin 90 ডিগ্রি। আর ab sin 90 ডিগ্রি মানে কি পাচ্ছো? ab কেন পাচ্ছো ab? কারণ যে sin 90 ডিগ্রি সমান হচ্ছে 1, sin 90 ডিগ্রি সমান হচ্ছে 1। এর মানে হচ্ছে দুইটা ভেক্টর কি করছে পরস্পরের, দেখো এই পরস্পর এই, এটা হচ্ছে ধরো a, তাহলে এটা হচ্ছে কি b, তাহলে মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি। তো তখন দুইটা ভেক্টর পরস্পর সমকোণে হবে, তখন তাদের গুণফল ভেক্টর গুণফল সর্বোচ্চ হবে। তখন কি হবে? তাদের ভেক্টর গুণফলটা সর্বোচ্চ। আচ্ছা, তোমাদের একটা আমি আজকে ধীরে পড়াচ্ছি, তোমরা আমি যখন খুব দ্রুত পড়াই তখন তোমরা কথা বলো ভাইয়া ভাইয়া অনেক স্পিড হয়ে যাইতেছে। আজকে কিন্তু আমি ক্লাসে আসার সময় নিয়ত করে আসছি যে জোরে পড়াবো না, মানে আগে থেকে অনেক নিজের, তোমরা জানো না যে আমি অনেক জোরে পড়াই, অনেক স্পিড দিয়ে পড়াই, কিন্তু তোমরা যেহেতু নতুন হয়তো জানো না, বাট অনেক স্পিড দিয়ে পড়াই, কিন্তু আমি কিন্তু আমার মনের মতো পড়াইতে পারতেছি না। কেন পারছি না? কারণ আমি মূলত অ্যাডমিশন ক্লাস নেই, যেহেতু অ্যাডমিশন টিচার, সো সেই ক্ষেত্রে দেখা যায় কি যে দ্রুত পড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ আমাদের একটা নির্দিষ্ট টাইম থাকে, একটা নির্দিষ্ট টাইমের মধ্যে 1.5 ঘন্টা সময় পাই আমরা, একটা চ্যাপ্টার শেষ করার জন্য 1.5 ঘন্টা সময় পাই, তার মানে খুব দ্রুত স্পিডে আমাদের কিন্তু কথা বলে যেতে হয়। তো জাস্ট পড়ায় যেতে হয়, কিছু করার নেই, কারণ অ্যাডমিশন টাইমের মধ্যে 1.5 ঘন্টা সময় অনেক কিছু। তো 1.5 ঘন্টার মধ্যে আমাদের একটা অধ্যায় শেষ করতে হয়, এমন থাকে দুইটা অধ্যায় থাকে, কখনো কখনো এক অধ্যায়েও একটা লেকচার থাকে। সো দেখা যায় ওইভাবে পড়িয়ে অভ্যস্ত হয়ে গেছি এবং আমি ওইভাবে পড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় কি পারি না, কারণ পারি না হচ্ছে তোমাদের অনেকেই বুঝো না এজন্য। আচ্ছা, এখন আরেকটা বিষয় হচ্ছে সমান্তরাল হওয়ার শর্ত টেকনিক্যালি কিভাবে বের করবা। মনে রাখবা দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত সরাসরি এমসিকিউর জন্য বা ওর জন্য সমান্তরাল হওয়ার শর্ত, সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে, দেখো দুইটা ভেক্টর যদি থাকে তাহলে আমরা জানি কি a ভেক্টরটা কি জানি আমরা, a ভেক্টরে জানি ax প্লাস ay প্লাস az, আর v ভেক্টরটা জানবো হচ্ছে vx প্লাস by প্লাস হচ্ছে bz। তবে এখানে একটা একক ভেক্টর বলি আছে, এটা হচ্ছে কি i, এটা হচ্ছে j, এটা হচ্ছে k, আর এটা হচ্ছে কি k, এটা হচ্ছে j, আর এটা হচ্ছে i। তো সমান্তরাল শর্তটা বলে দিচ্ছি। তো শর্তটা হচ্ছে মনে রাখবা যে যদি দেখো এইটা হচ্ছে শর্ত ax বাই bx সমান হচ্ছে ay বাই by এবং az বাই bz যদি সমান হয়, এদের অনুপাত যদি সমান হয়, মনে রাখবা এদের অনুপাত যদি সমান হয় তাহলে তারা পরস্পর সমান্তরাল। দুইটা শর্ত, এক হচ্ছে ক্রস গুণফল শূন্য হবে, একটা শর্ত হচ্ছে কি তুমি দেখাতে পারো তাদের ক্রস গুণফল শূন্য দুইটা ভেক্টরের, অথবা তুমি করতে পারো দুইটা একই অক্ষের মানে হচ্ছে x নিচের অক্ষের যে মানের অনুপাত, দুইটা ভেক্টর নিচের অক্ষ বরাবর যে মানের অনুপাতগুলো ছিল তার অনুপাতগুলো যদি সমান হয় তখন বুঝবা তারা পরস্পর কিভাবে আছে, সমান্তরালে আছে। ঠিক আছে? তো খুবই ইম্পর্টেন্ট এই কেসটা, কারণ পরীক্ষার মধ্যে এগুলো আসে, অনেক জানো তোমরা হয়তো। এখন একটু আমরা যেটা করবো সেটা হচ্ছে তোমরা একটু মানটা বের করে ফেলবো। এখন হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে একটু মান বের করবো। কোন মান বের করবো আমি বলে দিচ্ছি। দেখো
আচ্ছা, আমি কি একটা কাজ করছি, একটা একটা বিষয় মনে হয় আমি করে ফেলছি। সাইন 180, সাইন এটার মান কত বলো তো? সাইন 180 ডিগ্রি মান কত? কত হয় একটু বলো তো? এটা কি ভুল করেছি দেখো তো। আমরা কি জানি সাইন 180 ডিগ্রি মান কত? সাইন 180 ডিগ্রি মান নেগেটিভ আসার কথা, তাই না? আচ্ছা, তাহলে বিপরীতমুখী সমান্তরাল হচ্ছে, ভালো করে দেখো, শূন্য নাকি -1, শূন্য নাকি -1 আসে ক্যালকুলেটর চাপো তো। আমি আসলে মুখস্থ জিনিস রাখতে পারি না, আমি অ্যানালাইসিস করতে পছন্দ করি, ওই মুখস্থ জিনিসটা আমার মাথার মধ্যে থাকে না। সো ছোটোখাটো দেখবে যে মান টান ওই ধরনের মুখস্থ রাখাটা আমার জন্য একটু বোরিং, মুখস্থ জিনিসগুলো আমার মাথায় থাকে না। আর মুখস্থ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে নেওয়া পছন্দ, কখনো জোরে মুখস্থ করতে আমি কখনো পছন্দ করি না, যা থাকে অটোমেটিক যা আসে আর কি। আচ্ছা, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে, এটা তো গেল আমাদের। তোমরা একটু যেটা করবা, ক্রস গুণফলের ক্ষেত্রে তিনটা সমতলে, তিনটি ভেক্টর সমতলে থাকার শর্ত মনে রাখো। তিনটি ভেক্টর, এটা মনে রাখো, তিনটি ভেক্টর সমতলে থাকার শর্ত, সমতলে থাকার শর্ত মনে রাখবো। যে সাধারণত দেখো ত্রিগুণফল, আমি ভেক্টর আগে বলে দিচ্ছি, ভেক্টর ত্রিগুণফলটা কি? ভেক্টর ত্রিগুণফল দেখো, ভেক্টর ত্রিগুণফল বলতে বোঝায় কি? ত্রিগুণফল, ভেক্টর ত্রিগুণফল। ভেক্টর ত্রিগুণফল মানে হচ্ছে তিনটা ভেক্টর যদি যে কোনো দুইটা ভেক্টর ক্রস গুণফলের সাথে অপর ভেক্টর, তিনটা ভেক্টর ধরো, এ হচ্ছে এ আর হচ্ছে বি, এ হচ্ছে সি, তিনটা ভেক্টর আছে। তো ভেক্টর ত্রিগুণফল বলতে বোঝায় যে কোনো একটা ভেক্টর, ধরো যে ভি ক্রস সি আছে, অথবা ধরো আছে এ ক্রস সি ক্রস এ আছে, অথবা ধরো এখানে আছে সি ক্রস এ এরকম আছে, অথবা ধরো যে আছে এ ক্রস বি। তাহলে দেখো তো, এই যে কোনো একটা ভেক্টরের সাথে অপর ভেক্টর ডট গুণফল, যে কোনো দুইটি ভেক্টরের ক্রস গুণফলের সাথে অপর ভেক্টর ডট গুণফলকে বলি ভেক্টর ত্রিগুণফল, ঠিক আছে? তাহলে দেখো এই হচ্ছে একটা, এটা হতে পারে, কারণ এখানে কি নাই দেখো তো, বি নাই, তাহলে ভি, আর এখানে কি নাই, সি নাই, তার মানে কি সি। বুঝতে পেরেছো? এখন ভেক্টর একটা তো ক্রস হতে পারে, এটাকে বলি আমরা কি, এইটা ডট গুণফলের সাথে যদি বলি তাহলে এটাকে বলি আমরা স্কেলার থ্রি ডট গুণফল, এটাকে বলি আমরা স্কেলার ত্রিগুণফল। যদি এরকম থাকে, যদি থাকে তাহলে কি বলি আমরা এটাকে ভেক্টর স্কেলার ত্রিগুণফল। এর নাম কি? কারণ দেখো দুইটা ভেক্টরের ডট গুণফলের সাথে যদি, দুইটা ভেক্টরের ভেক্টর গুণফলের সাথে যদি তৃতীয় ভেক্টরটা ডট গুণ করি তাহলে এটাকে বলি আমরা স্কেলার ত্রিগুণফল। আর যদি আমরা দুইটা ভেক্টরের সাথে দেখো এরকম ভাবে, দেখো ভি ক্রস সি, আর ধরো যে এখানে এ ক্রস বি, একটা আছে কত, সি ক্রস, একটা ধরো সি ক্রস এ, এই তিনটা ভেক্টর আছে, ঠিক আছে? যদি দেখো কোনো ভেক্টরের সাথে ক্রস এসে তাহলে কি লিখতে পারি, দেখো এ ক্রস বি, মানে দুইটা ভেক্টরের ভেক্টর গুণফলের সাথে অপর কোনো একটা ভেক্টরের ভেক্টর গুণফলকে বলি আমরা ভেক্টর ত্রিগুণফল। তাহলে এইটা দেখো, তাহলে এটাকে কি লিখবো আমরা, সি, এটা হচ্ছে সি, ঠিক আছে? আর এটাকে লিখবো তুমি, এটা লিখবো হচ্ছে বি, তাহলে এই যে দেখো এটাকে বলবো আমরা ভেক্টর ত্রিগুণফল, এটা হচ্ছে ভেক্টর ত্রিগুণফল, ঠিক আছে? আর এইগুলোকে বলবো স্কেলার ত্রিগুণফল। বুঝছো? আচ্ছা, তারপর দেখো এখন এখান থেকে আমরা যে সমতলে হওয়ার শর্ত, এগুলো ত্রিগুণফল কার, এখন সমতলে হওয়ার শর্তটা কি? সাধারণত দেখা যায় যে ধরো যে এ ক্রস বি, দেখা যায় কি এই সি ডট হচ্ছে এ ক্রস বি সমান হচ্ছে এরকম, হ্যাঁ এইটা, অথবা ধরো যে এ ইনটু হচ্ছে বি ক্রস সি, অথবা ধরো যে বি ইনটু হচ্ছে এ ক্রস বি, আচ্ছা সি ক্রস এ, এই যে তিনটা লিখছি, এই তিনটা দ্বারা কি বোঝায়? একটা ঘনবস্তুর মধ্যে সাধারণত ত্রিমাত্রিক হলে তার আয়তন নির্দেশ করে, এই তিনটা দ্বারা কি বোঝায়? আয়তন নির্দেশ করছে। এই তিনটা দ্বারা সাধারণত কোনো একটা ঘনবস্তুর আয়তন নির্দেশ করা হয়। আবারও বলছি, এই তিনটা দ্বারা সাধারণত কোনো বস্তুর কি আয়তন নির্দেশ করে। কিন্তু এইগুলো যখন সমতলে থাকবে, যদি বলি একই সমতলে, তাহলে সমতলে থাকছে মানে কি? সমতলে থাকার শর্ত হচ্ছে কি, সমতল মানে কি? সমতল দ্বিমাত্রিক বোঝায় না? সমতল হচ্ছে দ্বিমাত্রিক আর ঘনবস্তু হচ্ছে ত্রিমাত্রিক। এখন চিন্তা করে দেখেন, সমতলে কোনো আয়তন থাকে? সমতলে কি? সমতলে আয়তন কত থাকে? শূন্য। আয়তন হচ্ছে
সমতলের আয়তন কত? শূন্য। আবার বলছি সমতলের আয়তন শূন্য। এগুলো কি নির্দেশ করছে? ঘনবস্তুর আয়তন। এগুলো হচ্ছে কি ঘনবস্তুর আয়তন নির্দেশ করে। এগুলো কি বোঝায়? ঘনবস্তুর আয়তন। প্রত্যেকটা ঘনবস্তুর আয়তন নির্দেশ করছে। এটা 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 এইগুলো যখন ঘনবস্তুতে আছে। বাট যদি এটা সমতলে চিন্তা করি, এখন যদি চিন্তা করি তিনটাই কোথায় আছে? সমতলে আছে। তো সমতলে তো কোনো আয়তন নাই, সমতলের কোনো আয়তন নেই। তো সমতলে যদি কোনো আয়তন না থাকে তাহলে আমরা কি লিখবো এখানে? তো সি ইন্টু হচ্ছে সি ইন্টু এ ক্রস বি, সি ইন্টু হচ্ছে এ ক্রস বি, এটা সমান কত হবে? 0 হয়ে যাবে। আয়তন শূন্য, সমতলে কোনো আয়তন থাকে না, কিন্তু এটা তো একটা আয়তন প্রকাশ করে। আচ্ছা তাহলে কি লিখতে পারি? এ ডট কি লিখতে পারি? এ ডট লিখতে পারি বি ক্রস সি, বি ক্রস সি। তাহলে এটাও কি হয়ে যাবে? শূন্য, কারণ তিনটাই হচ্ছে আয়তন। ঠিক একই ভাবে লিখতে পারি আমি বি ইনটু হচ্ছে, দেখো বি ইনটু তো লিখতে পারি হচ্ছে সি ক্রস এ, সি ক্রস এ সমান কত লিখতে পারি? 0। তাহলে সমতলে থাকার শর্ত হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে একই সমতলে থাকবে যদি আয়তন শূন্য হয়। তিনটা ভেক্টরের আয়তন শূন্য হলে তারা তিনটা ভেক্টরের কি বলবো আমরা? স্কেলার গুণফল, স্কেলার ত্রিগুণফল। তিনটি ভেক্টরের স্কেলার ত্রিগুণফল। আবার বলছে স্কেলার ত্রিগুণফল মানে কিন্তু এ ডট বি ডট সি না, এ ডট বি ডট সি না। স্কেলার ত্রিগুণফল বলতে বোঝায় তিনটি ভেক্টরের মধ্যে প্রথম যে কোনো দুই ভেক্টরের ভেক্টর গুণফলের সাথে অপর ভেক্টরের স্কেলার গুণফলকে বলি আমরা স্কেলার ত্রিগুণফল। আর যদি তিনটে ভেক্টরের স্কেলার ত্রিগুণফলটা শূন্য হয়, অর্থাৎ আয়তন শূন্য, স্কেলার ত্রিগুণফল শূন্য মানে হচ্ছে সমতলে তার আয়তন শূন্য। যেহেতু সমতলের আয়তন থাকেই না, সমতল বলতেই তো দ্বিমাত্রিক, আর দ্বিমাত্রিকের সর্বোচ্চ পাওয়া যায় আয়তন নয় ক্ষেত্রফল, সর্বোচ্চ ক্ষেত্রফল পাওয়া যায়। এই জন্য আমরা বলছি এগুলো সমতলে থাকবে। বুঝতে পেরেছি কি? তাহলে একই সমতলে থাকার শর্ত সবাই কি বুঝছো? সবাই একটু কমেন্টে জানাও সবাই কি বুঝছো কিনা, সবাই কি বুঝছো? সবাই একটু কমেন্টে জানাও সবাই বুঝছো কিনা, সবাই একটু কমেন্টে। আচ্ছা যাই হোক, আমাদের লাস্ট আজকে টপিকস ব্যবহারটা, জাস্ট আমরা একটু ব্যবহারটা মনে রাখবো, জাস্ট একটু ব্যবহারটা। এখন হচ্ছে যেটা পড়বো সেটা হচ্ছে ব্যবহার। ঠিক আছে, তো একটু ব্যবহারটা। আরেকটা হচ্ছে আমরা এখানে আয়তনের ভেক্টরগুলো ক্রস গুণফল দেখি, মনে রাখবা আয়তনের ভেক্টরগুলো যে আই ক্রস আই, মনে রাখবা জে ক্রস জে কি হবে বলো তো, এবং কে ক্রস কে। ঠিক আছে, কে ক্রস কে, কে ক্রস কে, এইগুলোর মান মনে রাখবা। এগুলো হচ্ছে সবসময় কি হবে? শূন্য হবে। এবং কেন শূন্য হবে সেটা আমি বলে দিচ্ছি। এগুলো কি শূন্য হবে? হ্যাঁ এগুলো শূন্য হবে। কেন বলে দেবো। আচ্ছা, কিন্তু মনে রাখবা আই জট আই ক্রস জে, আই ক্রস জে বা জে ক্রস কে। আচ্ছা আই জট এটা, বা দেখো জে ক্রস কে, জে ক্রস কে, অথবা ধরো কে ক্রস আই, কে ক্রস আই, এইগুলো যদি থাকে তাহলে মনে করবা এটা যে আই, এটা সমান হচ্ছে তোমার কে, এটা সমান হচ্ছে তোমার আই, এটা সমান হচ্ছে কি আই, আর এটা সমান হচ্ছে জে। ঠিক আছে, এগুলো সমান কি হবে? যে মনে রাখবে এগুলো সমান আয়তনিক ভেক্টর হবে, বাট এগুলো সমান 0। কেন হয় সেটা আমি একটু বুঝাই দিচ্ছি। এইটা কেন শূন্য হচ্ছে তোমরা জানো যে আই ডট এগুলো হচ্ছে একটা একক ভেক্টর, তার মানে আই এর মান কত? 1, এই আই এর মান কত আছে? 1। এবং এই যে ক্রস আছে, ক্রসের পরিবর্তে আসবে কি সাইন, আর ক্রস তুলে দিলে ক্রস চিহ্নটার পরিবর্তে আসে কি সাইন থিটা, ক্রসের পরিবর্তে কি আসে? সাইন থিটা, কারণ কোসাইন সূত্র মেনে, সাইন সূত্র মেনে চলে। ক্রস মেনে চলে সাইন, আর ডট মেনে চলে কোসাইন। ক্রস হচ্ছে সাইন সূত্র মেনে চলে, আর ডট হচ্ছে কোসাইন সূত্র মেনে চলে। তাহলে কি পাচ্ছি আমরা? আই ডট আই। তাহলে 1 * 1 তো 1 ই আসবে, সরাসরি কি থাকছে? সাইন। এখন ক্রস থাকা মানে হচ্ছে দেখো একটা অক্ষে থাকা, নিচের অক্ষে। আই মানে কি? এই দেখো আই আর এ আই, তাহলে আই ক্রস আই দ্বারা কি বলছে? নিচের অক্ষে আছে। তার কোথায় আছে? এখানে নিচের অক্ষে বোঝাচ্ছে। তো নিচের অক্ষে কত ডিগ্রি থাকে? সাইন 0 ডিগ্রি। নিচের অক্ষ বরাবর কি আছে? নিচের সাথে নিচে কিভাবে থাকবে? 0 ডিগ্রি গেলে আমার সাথে আমার বডি, আমার উচ্চতা, আমার উচ্চতার সাথে 0 ডিগ্রি কোণে আছে। আমার উচ্চতাকে যদি একটা ফ্যাক্টর হিসেবে ধরি আমি, হ্যাঁ, তাহলে আমার উচ্চতা আমার উচ্চতার সাথে 0 ডিগ্রি কোণে থাকবে, 0 ডিগ্রি কোণে থাকবে। তাহলে বলবো কি আই ডট আই। এই জন্য কত? সাইন 0 ডিগ্রি মান কত জানি? এটা। সেম ভাবে এইটাও কত আসবে? 0 আসবে, এইটাও আসবে 0 আসবে। তোমরা কি বুঝছো? সবাই কি বুঝতে পেরেছো? হ্যাঁ। আর এইটা কেন আসে যদি বলো, এটা কেন আসে? এটা কিন্তু তোমার এটা আসলে একটা আসে, আর এটা কেন আসে? কারণ দেখো এদের মধ্যবর্তী কিন্তু 90 ডিগ্রি। আই ডট এই যে দেখো আই, যখন তুমি এটা বলতেছো দেখো এটা হচ্ছে আই, এটা হচ্ছে কি জে। চিন্তা করো এটার সময় কি, তার মানে তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তার মানে এটা শূন্য হবে না, এটা শূন্য হবে না। তাহলে কি হবে? কিছু একটা মান থাকবে, কিছু একটা, যেহেতু এটার মান 1, এটার মান 1, এটার মান 1, এটার মান 1। যদি 1 * 1 দেখো 1 1, আর sin কত ডিগ্রি? 90 ডিগ্রি। sin 90 ডিগ্রি কিন্তু কি থাকবে? তাদের সাথে একটা একক ভেক্টর থাকে। দেখো তো কি থাকবে? 1 * 1 sin 90 ডিগ্রি ইনটু কি একক ভেক্টর থাকবে না একটা? তাহলে আমার এইটুকুর মান কত আসছে? এইটুকুর। তাহলে একক ভেক্টরটা এখানে তুমি যদি ধরো এটা হচ্ছে তোমার এখানে কে হিসেবে ধরি আমরা, এখানে একক ভেক্টরটাকে ধরি আমরা k
কে হিসেবে দেবে অভিলম্ব একক ভেক্টর কে এখানে কিন্তু এই যে একক ভেক্টরে আছে দেখো একক ভেক্টর একক ভেক্টরে কি কে ধরছেন এটা এইটুকুর মান কত আছে 1 sin 90 ডিগ্রির মান 1 আর এই এটার মান কত 1 এখন যেহেতু এটা কি তিনটা অক্ষ পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে থাকে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় প্রত্যেকটা অক্ষ যদি পরস্পর 90 ডিগ্রি কোণে থাকে তাহলে আমরা ধরছি এখানে এটা সমান এটা তার মানে কি শুধুমাত্র কি থাকবে কে থাকবে আমরা এরকম ভাবে তিনটা ভেক্টরকে বের করে নিতে পারবো আচ্ছা তারপর দেখো তারপর কি আছে একটু ব্যবহারটা দেখি আমরা স্কেলার গুণফলে ডট ক্রস গুণফলে একটু ব্যবহার দেখি ক্রস গুণফলের ব্যবহার তাহলে ক্রস গুণফলের যে ব্যবহারটা একটু লিখে রাখো সামান্তরিক সূত্রে সামান্তরিক ক্ষেত্রফল নির্ণয় ক্রস তো ভেক্টর গুণফলের ব্যবহার ভেক্টর গুণনের ব্যবহার ভেক্টর গুণনের ব্যবহার তো দেখো সামান্তরিক একটা সামান্তরিক ক্ষেত্রফল বের করব তাহলে সামান্তরিক ক্ষেত্রফল তুমি যদি বের করতে চাও তাহলে কি যাচ্ছে এটা ধরো হচ্ছে a ভেক্টর এটা হচ্ছে b ভেক্টর ঠিক আছে তো সামান্তরিক ক্ষেত্রফল হচ্ছে যদি বের করতে চাও তো মনে রাখবা এটা হচ্ছে a ক্রস b সামান্তরিক ক্ষেত্রফল হচ্ছে কি a ক্রস b এটা হচ্ছে কাশের ক্ষেত্রফল সামান্তরিক ক্ষেত্রফল সবাই একটু লিখে ফেলো এটা হচ্ছে কি সামান্তরিক ক্ষেত্রফল তবে আমরা মান যেহেতু সামান্তরিক ক্ষেত্রফল একটা মান বোঝায় তাই না এটা হচ্ছে সামান্তরিক ক্ষেত্রফল এক দ্বিতীয়টা হচ্ছে কি আমি ওইগুলো বের করে দেখাচ্ছি ডাইরেক্ট লিখে দিচ্ছি এটা হচ্ছে ক্রস গুণফল ব্যবহার যদি তুমি ত্রিভুজের ক্ষেত্রফল বের করো তাহলে ত্রিভুজের একটা হাফ ইনটু a ক্রস b হাফ ইনটু a ক্রস b আর a ক্রস b তে বুঝছো দুইটা ভেক্টর ক্রস গুণফলটা বের করতে হবে কি বের করব আমরা দুইটা ভেক্টর কি বের করব ক্রস গুণফল একই রকম ভাবে তুমি যদি রম্বসের ক্ষেত্রফল বের করো কিসে বের করো যদি রম্বস তাহলে পাঁচ হচ্ছে a ক্রস b এটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল এটা হচ্ছে কি রম্বসের ক্ষেত্রফল এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল এটা কিসের এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল আর এটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল বুঝছো কি সবাই কি বুঝতে পেরেছো আরেকটা বিষয় পড়ে রাখবা এমসিকিউ এর জন্য ভেক্টর গুণ এবং স্কেলার গুণফলের যে পার্থক্যটা আছে স্কেলার গুণফলের পার্থক্যগুলি সেগুলো বের করে নেবা ঠিক আছে ভেক্টর এবং স্কেলার গুণফলের আরেকটা বিষয় আরেকটা বলে দিচ্ছি সাধারণত কিন্তু দেখো যে ডট গুণফল কিন্তু ডট গুণন সাধারণত যে ডট গুণনটার ডিফারেন্স কি সাধারণত কিন্তু ডট গুণনটা কি চলে বিনিময় সূত্র যেমন a ডট b সমান কিন্তু তুমি b ডট a লিখতে পারবা বাট মনে রাখবা a ক্রস b সমান কিন্তু মাইনাস b ক্রস a তার মানে কি এরা কিন্তু বিনিময় সূত্র মেনে চলে না এরা বিনিময় সূত্র তার মানে ভেক্টর দুইটি ভেক্টরের ভেক্টর গুণফল কখনো বিনিময় সূত্র মেনে চলবে না বাট দুইটি ভেক্টরের ডট গুণফল কিন্তু বিনিময় সূত্র মেনে চলে আমি আবার বলছি দুইটা ভেক্টরের ভেক্টর গুণফল বিনিময় সূত্র মেনে চলে না কি মেনে চলবে না বিনিময় সূত্র মেনে চলবে না তবে একটা কি মেনে চলবে একটা বিষয় মেনে চলবে যে দেখো m ইনটু হচ্ছে a ক্রস b যদি থাকে তাহলে মনে রাখবা দুইটা ভেক্টরের এখানে যদি আমি বলি বন্টন সূত্রটি কি মেনে চলবে এখানে আমি বলতে পারবো যে m a ডট কে লিখতে পারি আচ্ছা m a আছে এটা এইভাবে লিখবো না আমরা কি জানি একটা হচ্ছে বলি হচ্ছে এটাকে ভেক্টর গুণফল আচ্ছা ডট গুণন একটা তো তোমার বিনিময় সূত্র তাহলে এইটা সাধারণত কোনটা মেনে চলবে দেখো সংযোজন সূত্র সাধারণত আমরা দেখবো মেনে চলবে কিন্তু এটা কি মেনে চলবে না তোমরা মনে যাচ্ছ ইউ আর মোড কি আচ্ছা তোমরা কি তিনটা লিখছো এই তিনটা যদি তিনটা লিখে দেখে আসলে মোডটা অফ হয়ে গেছে বুঝছে মোডই অফ হয়ে গেছে কি পড়াবো শরীরে একটা স্পিড থাকে যখন দেখি যে স্টুডেন্ট আসো তখন কিন্তু একটা ভেতরে একটা কি ইন্সপায়ার কাজ করে বাট যখন তোমরা না থাকো তখন কিন্তু সেইটা আর কাজ করে না মানে শরীর নিজেকে মানে এনার্জিলেস মনে হয় নিজেকে খুবই এনার্জিলেস মনে হয় সো যাই হোক সো আজকে ইনশাআল্লাহ এই পর্যন্ত থাকবে